জি, আসসালামু আলাইকুম। আসেন সবাই আমাদের ক্লাস শুরু করে দিই। অনেক সময় হয়ে গেল। তো আজকে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধ। ওকে, ঠিক আছে। দেখেন, লাস্ট ক্লাসে আমরা ছিলাম, একটা বিষয় বলে নেই। বিপিএসসি খুব তৎপর হয়ে গেছে। তারা মন্ত্রী পরিষদ থেকে অনুমোদন নিচ্ছে যে তারা এই লকডাউনে কাজ করবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 5 তারিখের পরে লকডাউন থাকবে না। এটা আমরা আগেও আশঙ্কা করেছিলাম যে 5 তারিখের পরে লকডাউন থাকবে না। তার মানে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা 29 অক্টোবরই পরীক্ষা হবে, বুঝছেন? 29 অক্টোবরই পরীক্ষা হবে। খুব সিরিয়াস হতে হবে, খুব সিরিয়াস। ধাপাধাপ শেষ করতে হবে সব কিছু, ঠিক আছে? তো পরীক্ষা হয়তো বা 29 অক্টোবরই হয়ে যাবে। আর পরীক্ষা, গতকালকে যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো। গ্রুপে একটা পোস্ট দিব, সেখানে সেখানে ক্যামেরাটা একটু ঠিক করে দেয়। ওকে, ক্যামেরা ঠিক আছে এখন। পরীক্ষার অনেকে 900+ পরীক্ষা দিচ্ছেন, যেটা দেখলাম 900+। এখনও প্রায় 800-900 পরীক্ষা দেন নাই আপনারা। পরীক্ষাতে একটু ট্রাই করেন। আমি এর জন্য পরীক্ষাটা আজকেও দেন, ক্লাসের পরেও দেন। আমি গ্রুপে পোস্ট দিয়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। যাদের তবে এই সফটওয়্যারটা ভালো, যেটা আছে সেটা ভালো এই কারণে যেখান থেকে আবার নেগেটিভ মার্কসটা কাউন্ট করা যায় এবং পজিশন দেখা যায়। আবার ওই কোশ্চেনটা পিডিএফ বেরও করা যায়। এই জন্য এটা একটু ভালো। আর আগেরটা হলো শুধুমাত্র দেখা যায় আপনি কত পাইছেন সেটাই, আপনার পজিশন দেখা যায় না। তারপরে হলো আপনি কতজন পরীক্ষা দিয়েছে তাও দেখেন না। সব কিছু মিলিয়ে এটা একটু ভালো। তবে এটা নিয়ে একটু কথা বলতেছে যারা যিনি এটার যে শফিউজ্জামান ভাই, যিনি এটার প্রণেতা, তার সাথে কথা হচ্ছে এবং তিনি এটা সহজ করার জন্য চেষ্টা করবেন। এবং গতকালকে একটা প্রবলেম হয়েছে যে ওই সফটওয়্যার থেকে রাত 10টায় 23 জন পরীক্ষা, 23টা পরীক্ষা হয়েছে। এই জন্য 23টা পরীক্ষা হওয়ার কারণে ওখানে একটু জ্যাম হয়ে গেছে, যে কারণে একটু লেট হয়েছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যেটা মানে অফ অফ পিকে, পিক টাইমে না, অফ টাইমে আমাদের পরীক্ষাটার টাইম ফেলাতে হবে। রাত 10টা না দিয়ে হয়তো সন্ধ্যা 7টা অথবা রাত 8টা এরকম করে দেবে। ঠিক রাত 10টায় গতকালকে 23টা পরীক্ষা ছিল। এবার 23টা পরীক্ষার কারণে একটু জ্যাম হয়ে গেছে। উনি যেটা বলছেন যে পরীক্ষার টাইমটা নিয়ে একটু প্রবলেম আছে। ওকে, যাক আসি আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। আমাদের গতকালকে ছিলাম আমরা যে কে কেন অংশ নেয় এই পর্যন্ত। এবারে যুদ্ধের সমাপ্তিটা দেখি। যুদ্ধের সমাপ্তি হলো প্রথমে তুরস্ক অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি, যেটা কেন্দ্রীয় শক্তি বেসিক্যালি কারা ছিল?
কেন্দ্রীয় শক্তি আমরা দেখেছিলাম যে যে চারটা ছিল, যে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য ছিল, তারপরে হলো প্রুশিয়া সাম্রাজ্য ছিল, তারপরে হলো অটোম্যান সাম্রাজ্য ছিল, অটোম্যান এম্পায়ার, অটোম্যান সাম্রাজ্য, আর ছিল বুলগেরিয়া। আর বুলগেরিয়া এখানে তো খুব বেশি একটা মানে সে মিনোস, এখানে সে না মানে এখানে সে মানে যেটাকে বলে আপনার বিগ ফিশ না, বিগ ফিশ হলো তারা। এবং সেখানে দেখা গেছে যে অটোম্যান এম্পায়ার তারা 1918 সালের 3 অক্টোবর তারা শান্তি চুক্তি করে মিত্রশক্তির সাথে, মিত্রশক্তির সাথে শান্তি চুক্তি করে, মিত্রশক্তির সাথে শান্তি চুক্তি করে। সেটা হলো 1918 সালের 3 অক্টোবর, 18 সালের 3 অক্টোবর মিত্রশক্তির শান্তি চুক্তি করে। আর 1918 সালের 3 নভেম্বর, 1918 সালের 3 নভেম্বর অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য এরা হলো ইতালির সাথে মিত্রতা করে, ইতালির সাথে মিত্রতা। ইতালি তো মিত্রশক্তির মধ্যে ছিল। তাহলে এখন থাকে কে? প্রুশিয়া এম্পায়ার, প্রুশিয়া সাম্রাজ্য অথবা জার্মানি। তার মানে জার্মানির পূর্ব নাম ছিল প্রুশিয়া সাম্রাজ্য, জার্মানি এখানে মানে রেস্ট অফ দ্য বিগ ফিশ ইজ কি? প্রুশিয়া সাম্রাজ্য। এই প্রুশিয়া সাম্রাজ্য এখন তারা যদি যুদ্ধে আত্মসমর্পণ করে নেয় তাহলে যুদ্ধের সমাপ্তি হয়ে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে যদি ঘটনা বলেন, ঘটনার মধ্যে দুইটা ঘটনা ইম্পর্ট্যান্ট ছিল, দুইটা ঘটনা ইম্পর্ট্যান্ট ছিল। একটা ঘটনা ছিল গেলিসিয়া হত্যাকাণ্ড, গেলিসিয়া হত্যাকাণ্ড। গেলিসিয়া হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড ঘটে 1915 সালে। গেলিসিয়া হত্যাকাণ্ড ঘটে 1915 সালে এবং এটা স্পেনে, স্পেনে গেলিসিয়া শহরটা স্পেনে, আর এই হত্যাকাণ্ড ঘটায় জার্মানি। গেলিসিয়া হত্যাকাণ্ড ঘটায় জার্মানি। এই কি ক্যামেরাটা এরকম হয়ে গেল আবার, কেমনটা লাগে? কি অটো ঘুরে নাকি এটা? কেমনটা লাগে? কেমনে ওরে তারের সাথে টান লাগে। এখন ঠিক আছে। এখন এখন যে বিষয়টা হলো, অনেকের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো যে 41তম রেজাল্ট দেয়নি, 41তম রিটেন না হয় 43তম প্রিলি হবে কি না। আসলে বিপিএসসি ওগুলো মানে না, ওগুলো কখনোই তারা মানে না এবং মানেও নাই কখনো। ভাইবার মধ্যে প্রিলি হয়, সমস্যা হয় না, কিন্তু রিটেন পরীক্ষাটা সাধারণত আরেকটা প্রিলির আগে হয়ে যায়। এখন রিটেন পরীক্ষায় দেখেন আপনি যদি রেজাল্ট যদি কালকে দেয় অথবা আগামী সপ্তাহে দেয়, তাহলে এই সময় রেজাল্ট দিলে তারা কিন্তু অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসের মাথায় পরীক্ষা নিতে পারবে না। রিটেন পরীক্ষা 3 মাসের মাথায় নেওয়া কিন্তু টাফ।
একটু টাফ হয়ে যাবে। বিকজ হলো এখানে সাধারণত 120 দিন থাকে, রিটেন পরীক্ষার জন্য 120 দিন টাইম দেওয়া হয়, তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। জানি না কি করে, মানে পিপিএসসি তো পাগলা, 19 তারিখে পরীক্ষায় নিল অথচ 5 মাস লাগাই দিল রেজাল্টে। এপ্রিল, মে, জুন, জুলাই, 4.5 মাস, প্রায় 4.5 মাস, যদি রেজাল্ট যদি কালকে দেয়। একে গ্যালিসিয়া হত্যাকাণ্ড এটা ঘটে স্পেনে, এই হত্যাকাণ্ড ঘটায় জার্মানি, ক্লিয়ার? এবং এখানে কি করছিল সেটা হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছিল, রাসায়নিক অস্ত্রের ব্যবহার, রাসায়নিক অস্ত্রের ব্যবহার। এবং পৃথিবীতে প্রথম রাসায়নিক অস্ত্রের ব্যবহার ঘটেছিল এই জার্মানি। রাসায়নিক অস্ত্রের ব্যবহার পৃথিবীতে প্রথম ঘটায় জার্মানি, এবং সেটা হলো গ্যালিসিয়ায়, এবং গ্যালিসিয়া হলো স্পেনে। গ্যালিসিয়া হলো স্পেনে, যেখানে প্রথম এখানে দেখেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার পৃথিবীতে 3 বার হয়েছে, মোট 3 বার। রাসায়নিক অস্ত্রের ব্যবহার পৃথিবীতে মোট 3 বার হয়। প্রথমবার হলো এইটা, গ্যালিসিয়া হত্যাকাণ্ড। গ্যালিসিয়া হলো স্পেনে, এই হত্যাকাণ্ড ঘটাইছে জার্মানি। দ্বিতীয়বার এটাও ঠিক স্পেনে, 1937 সালে। 1937 সালে গোয়ের্নিকা হত্যাকাণ্ড, গোয়ের্নিকা হত্যাকাণ্ড। আর এই গোয়ের্নিকা এটা হলো স্পেনে, এবং হত্যাকাণ্ড ঘটাইছে জার্মানি। হত্যাকাণ্ড ঘটায় জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে স্পেনের পলিটিক্যাল ক্রাইসিস হয়েছিল। একটা ছিল মানে রাজনীতির, ওদের ন্যাশনালিজম একটা পার্টি ছিল, আর একটা হলো মানে হিটলারের ছিল হলো নাৎসিবাদ, আর মুসোলিনির ছিল হলো ফেসিবাদ। এই নাৎসি এবং ফেসিবাদের একটা হলো একটা যৌথ একটা দল, সেই দলটা ওখানে গোয়ের্নিকা স্পেনে ওখানে নির্বাচনে জয়লাভ করে নাই, কিন্তু তারা ক্ষমতা নেবে, এবং তাদেরকে হেল্প করতে গিয়ে জার্মানি এই গোয়ের্নিকা হত্যাকাণ্ড ঘটাইছে। এবং আপনারা গোয়ের্নিকা চিত্রকর্মের নাম শুনছেন, গোয়ের্নিকা চিত্রকর্ম। এবং এই গোয়ের্নিকা চিত্রকর্ম এটা কিন্তু স্প্যানিশ একজন চিত্রকর, পাবলো পিকাসো। এই পাবলো পিকাসো কিন্তু একজন চিত্রকর এবং স্প্যানিশ চিত্রকর। এই স্প্যানিশ চিত্রকরের বিখ্যাত চিত্রকর্ম হলো গোয়ের্নিকা। তার মানে গোয়ের্নিকা হত্যাকাণ্ড এটা ঘটছে 1937 সালে। তাহলে রাসায়নিক অস্ত্রের ব্যবহার এ পর্যন্ত পৃথিবীতে 3 বার হয়, দেখলাম 2 বার। আর তৃতীয়বার যেটা ঘটে সেটা হলো 2013 সালে। 2013 সালে সিরিয়ার আসাদ বাহিনী, অর্থাৎ যে প্রেসিডেন্ট, সিরিয়ার আসাদ বাহিনী আলেপ্পো শহরে বিদ্রোহীদের দমনে ব্যবহার করেছিল। সিরিয়ার আসাদ বাহিনী, আসাদ তো জান, বাশার আল আসাদ, যে বেটা সিরিয়ার প্রেসিডেন্ট, 2001 সাল থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। উনি বাশার আল আসাদ সেই 2000 সাল থেকে প্রেসিডেন্ট, এবং সে কয়েকদিন আগে আবার প্রেসিডেন্ট হয়েছে। ওই দেশের প্রেসিডেন্টের মেয়াদ হলো 7 বছর, বুঝছেন? সিরিয়ার প্রেসিডেন্টের, এই সিরিয়ার আসাদ বাহিনী অর্থাৎ বাশার আল আসাদ, উনি 2000 সাল থেকে প্রেসিডেন্ট, 2000 সাল থেকে প্রেসিডেন্ট সিরিয়ায়। আর এই আসাদ এই পর্যন্ত প্রেসিডেন্ট হয়েছে কয়বার? 7 বছর মেয়াদ। 2000 সাল, 2007-এ একবার, 2014-তে একবার, 2021-এ একবার। মানে এই বেটা মোট 4 বার প্রেসিডেন্ট হয়েছে।
অর্থাৎ ওই দেশের প্রেসিডেন্টের মেয়াদ 7 বছর। সিরিয়ার প্রেসিডেন্টের মেয়াদ কিন্তু 7 বছর। সিরিয়া এবং ইসরায়েল দুই দেশের প্রেসিডেন্টের মেয়াদই 7 বছর। আর রাশিয়া ভেনেজুয়েলা এরা হলো 6 বছর। রাশিয়া ভেনেজুয়েলা 6 বছর। আর সিরিয়া এবং ইসরায়েল তাদের প্রেসিডেন্টের মেয়াদ হলো 7 বছর। সিরিয়া ইসরায়েল 7 বছর প্রেসিডেন্টের মেয়াদ। আর রাশিয়া প্লাস ভেনেজুয়েলা তাদের রাষ্ট্রপতির মেয়াদ হলো 6 বছর। রাশিয়া এবং ভেনেজুয়েলা রাষ্ট্রপতির মেয়াদ 6 বছর। সিরিয়া এবং ইসরায়েলের প্রেসিডেন্টের মেয়াদ হলো 7 বছর। আর মনে রাখবেন 7 বছর ওদের। আর চীন ও উত্তর কোরিয়া আজীবন। চীন ও উত্তর কোরিয়া এখানে হলো আজীবন। অর্থাৎ চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং তিনি আমৃত্যু প্রেসিডেন্ট থাকবেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যিনি আছেন কিম জং উন তিনি আমৃত্যু প্রেসিডেন্ট থাকবেন। অর্থাৎ চীন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদ হলো আজীবন। তাহলে রাসায়নিক অস্ত্র ব্যবহৃত 3বার। এই প্রথম বিশ্বযুদ্ধের এই একটা গুরুত্বপূর্ণ ঘটনা গ্যালিসিয়া হত্যাকাণ্ড। পরীক্ষা আসতে পারে যে গ্যালিসিয়া হত্যাকাণ্ড মানে কোন যুদ্ধের সাথে জড়িত? প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িত। তাহলে চীন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মেয়াদ আজীবন। আর আসাদ 2000 সাল থেকে প্রেসিডেন্ট আসাদ। এবং তিনি এই 21 বছর যাবৎ ক্ষমতায়। এবং আসাদের বিষয়টা উনি তো 21 সালে আবার হয়েছে, তাই আসাদের দলের নাম আল-বাথ পার্টি। এবং এই আসাদ কিন্তু একজন শিয়া সম্প্রদায়ের। তার দলের নাম হলো আল-বাথ পার্টি। এই আল-বাথ পার্টি এটা হলো শিয়া সম্প্রদায়ের। আবার সাদ্দাম হোসেনের দলের নামও কিন্তু বাথ পার্টি ছিল। সাদ্দাম হোসেনের দলের নামও ছিল বাথ পার্টি, আর ওটার নাম হলো আল-বাথ পার্টি। এত স্লো। ওকে, ঠিক আছে। এখন দেখেন এই সিরিয়ার একটু কাহিনী শুনে নেন, তারপরে আমরা যাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধে। সিরিয়ার বিষয়টা হলো যে এখানে সংখ্যাগরিষ্ঠ হলো সুন্নি, আর ক্ষমতায় আছে শিয়া গোষ্ঠী। এই শিয়া গোষ্ঠী আছে ক্ষমতায়, খুব বেশি না, এরা হলো 33% আর এরা হলো 31%, এরকমের 33 আর 31, বাকি বাকিরা হলো কুর্দিপন্থী। তার মানে এখানে 33 আর 31% আছে, এবং কিছু অমুসলিম আছে। এবং পৃথিবীর একমাত্র দেশ সিরিয়া যার জনসংখ্যা বৃদ্ধির হার কমে। এখানে -4 মনে হয়, -4। অর্থাৎ এখানে জনসংখ্যা বৃদ্ধির হার সব জায়গায় বাড়ে, আর এখানে কমে যায়, কারণ এরা অভিবাসী হয়ে যায়, পালায়ে যায়, মরে যায় এটা। আর এই হলো সিরিয়ার বিষয়টা হলো যে এখানে সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ, আসাদ বিরোধী আন্দোলন চলছে 2011 সাল থেকে। 2011 থেকে এখন পর্যন্ত সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলন চলতেছে। এবং সিরিয়া সংকট নিয়ে ব্রিটেনে 2বার প্রশ্ন আসছে। সিরিয়া সংকট নিয়ে। এবং সিরিয়া মানবেতর জীবনযাপন করছে, এবং এখানে মানে দারিদ্র্যের হার প্রচুর পরিমাণে বাড়তেছে সিরিয়ায়। আসাদের বিষয়টা পরীক্ষা আসতে পারে, উনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। এবারে দেখেন ওকে, নেট প্রবলেম কার, আমার নাকি আপনাদের? নেট প্রবলেম কি আমার?
এবারে দেখি সমাপ্তি। তার সমাপ্তি আমরা অর্ধেক ছিলাম, যেখানে আমরা দেখেছি যে শুধু জার্মানি আছে। এখন দেখেন জার্মানির বিষয়টা একটু শুনে নেই। এই জার্মানির যা ওনার কাইজার যে ছিল, কাইজার দ্বিতীয় উইলিয়াম, কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিল, মানে ওনার একটা নিজস্ব একটা মতবাদ আছে, বেল্ট পলিটিক, বেল্ট পলিটিক, WELTPOLITIK। এই বেল্ট, এটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় মানে ডাব্লিউ না, এটা হলো ভি। যেমন জার্মানির একটা টিভি চ্যানেল আছে DW, নাম শুনছেন? ডয়েশে ভ্যালে, যেখানে যে খালিদ মহিউদ্দিন যেখানে এখন চলে গেছে, মানে DW বাংলা, এটা হলো ডয়েশে ভ্যালে। এই ডাব্লিউ মানে এখানে ভি, ওদের প্রনাউন্সিয়েশন হবে ভি। তাহলে বেল্ট পলিটিক, এই বেল্ট পলিটিক এটা হলো বিশ্ব রাজনীতি। বিশ্ব রাজনীতি এই তত্ত্বটা, বিশ্ব রাজনীতি তত্ত্ব, এই তত্ত্বের প্রবক্তা হলো জার্মানির যে কাইজার দ্বিতীয় উইলিয়ামের, এবং এর কাজ হলো শুধু যুদ্ধ করবে এবং সে সারা বিশ্বে জার্মানি সাম্রাজ্য স্থাপন করবে। এক কাল্পনিক একটা শক্তি, কাল্পনিক একটা পরিকল্পনা নিয়ে তিনি আগাত। এবং এই বিশ্ব রাজনীতি তত্ত্বের কারণে এই বেল্ট পলিটিক, এই বিশ্ব রাজনীতির এই তত্ত্বের, মানে এটা বাংলায় বলা হয় বিশ্ব রাজনীতি তত্ত্ব, এটার কারণে তিনি যুদ্ধ করতো। আলটিমেটলি তিনি তো আর যুদ্ধ করতো না, যুদ্ধের মাঠে কে থাকতো? যুদ্ধের মাঠে থাকতো ইউবোটস। এই ইউবোটস হলো জার্মান নৌবাহিনী। এই ইউবোটস তারা দেখলো যে তারা যুদ্ধ করে, কিন্তু আলটিমেটলি তার তত্ত্বটাকে বাস্তবায়ন করার জন্য। এরপরে এই ইউবোটস 1918 সালের 11 নভেম্বর, 11 নভেম্বর বিদ্রোহ করে। বিদ্রোহ করে কার বিরুদ্ধে? এই কাইজারের বিরুদ্ধে। বিদ্রোহ করলে কাইজার, মানে জার্মানির রাজাকে বলা হতো কাইজার, কাইজার দ্বিতীয় উইলিয়াম, কাইজার দ্বিতীয় উইলিয়াম হল্যান্ডে পালিয়ে যায়। হল্যান্ডে পালিয়ে যায়, সরি 9 নভেম্বর, আমি দুঃখিত, 9 নভেম্বর, 9 নভেম্বর হল্যান্ডে পালিয়ে যায়। আর 11 নভেম্বর ফ্রেডরিক অ্যাবট, ফ্রেডরিক অ্যাবট, ফ্রেডরিক অ্যাবট নতুন চ্যান্সেলর হয়, নতুন চ্যান্সেলর হয়। ফ্রেডরিক অ্যাবট নতুন চ্যান্সেলর হয়, এবং এই চ্যান্সেলর যে হয়, ইনি চ্যান্সেলর হয়ে, আমি কী লিখতেছি, 9 নভেম্বর ওই দিনকেই ফ্রেডরিক অ্যাবট নতুন চ্যান্সেলর হয়। এবং 11 নভেম্বর জার্মানি ফ্রান্সের নিকট, ফ্রান্সের নিকট, আমি এখানে লিখতেছি ফ্রান্সের নিকট, ওখান থেকে এই জায়গায় ফ্রান্সের নিকট আর্মিনিস্ট্রা নামক জায়গায়, আর্মিনিস্ট্রা নামক জায়গায় আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করে। এবং এর ফলে প্রথম বিশ্বযুদ্ধের অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে, অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে, অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তাহলে দেখলাম এখানে সমাপ্তি হয়ে গেল, অনানুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়ে গেল যুদ্ধের। এখন দেখেন জার্মানি কেন ইউবোটস একেবারে এত সহজে মানে নৌবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলো। কারণ ইউবোট যে বিদ্রোহ করছে তার পিছনেও কারণ আছে। কারণ ইউবোট যে বিদ্রোহ করেছে তার পিছনে মূল কারণটা কী ছিল? মূল কারণটা ছিল যে জার্মানি এখন আর যুদ্ধ করতে পারতেছে না, কারণ এখন ইউএসএ তার প্রতিপক্ষ। একই সময় দেখেন এইটা যদি জার্মানি হয়, এটা তো জার্মানি,
এবং এই জায়গা হলো বাল্টিক অঞ্চল। এই যে বাল্টিক সাগর, এই বাল্টিক অঞ্চলের তীরবর্তী যত দেশ আছে, এখানে জার্মানিকে বাদ দিলে 8টা দেশ আছে। 8টা দেশের মধ্যে একটা আছে রাশিয়া। তার মানে বাকি যে 7টা দেশ আছে সবগুলোকে জার্মানি দখল করে ফেলছে। জার্মানি এখানে সবগুলোকে দখল করে ফেলছে। ডেনমার্ককে দখল করছে, সুইডেনকে দখল করেছে, তারপরে ফিনল্যান্ডকে দখল করেছে, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়াকে দখল করেছে। মানে মোট সে 7টা দেশকে এখান থেকে দখল করে ফেলছে। এবং এই দখল করছে। অপর দিকে এখানে তো ইউকে, এই বাল্টিক সাগরে একটু আগে মানে কালকে পরশুদিন বলছিলাম, এখানে প্রচুর তিমি হয় এবং এই তিমি শিকার করে তারপর অস্ত্র তৈরি করা হতো। আর এই বাল্টিক সাগর যখন দখল করছে তখন ইউএসএও যুদ্ধে ইনভলভ হয়ে গেছে এবং ইউএসএ এই বাল্টিক সাগরের জন্য বাল্টিক সাগরীয় অঞ্চলের জন্য মানে সে বেশি ক্ষেপে গেছে। এবং ইউএসএ ইউকে মিলে যখন এইটা প্রতিহত করছে তখন জার্মানি একটা কোণঠাসা, কারণ তিমি শিকার করে ইউকে অস্ত্র বানাবে। আর এই বাল্টিক সাগর দখলে জার্মানির ঠিক তখনই ইউকের একজন নৌ প্রকৌশলী এবং সেই নৌ প্রকৌশলী হলো চিম ওয়াইজম্যান। এই নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান তিনি আবিষ্কার করেছেন এসিটন আবিষ্কার করেন। এবং এই এসিটনটা হলো এক ধরনের বিস্ফোরক। এবং যেই এসিটন এক ধরনের বিস্ফোরক, এই বিস্ফোরকের আবিষ্কারের ফলে ইউকের নৌবাহিনীর শক্তি বেড়ে যায়। এবং তাদের যখন শক্তি বেড়ে যায় তখন এই ইউকের একজন সেনাপ্রধান লর্ড এলেনবির, একটু শুনে নেন, একটু পরে লেখেন, শুনে নেন, একটু বোর্ডে তাকান। ইউকের নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান, ইনি একজন ইহুদি ছিল এবং তিনি এসিটন আবিষ্কার করছেন। এই এসিটন হলো এক ধরনের বিস্ফোরক। এই বিস্ফোরক আবিষ্কার করছেন এবং সেই সময় ইউকের সেনাবাহিনীর মনোবল বেড়ে যায়। এবং তখন ইউকের যে সেনাপ্রধান ছিল, সেই সেনাপ্রধান ছিল লর্ড এলেনবির। এবং এই লর্ড এলেনবির তার নেতৃত্বে এই জায়গায় যে অটোম্যান সাম্রাজ্য পরশুদিন ক্লাসে যে বলেছিলাম, সেই অটোম্যান সাম্রাজ্য এখান থেকে ওই যে তুরস্ক, এই তুরস্ক অটোম্যান সাম্রাজ্যের যে ভূমি ছিল সেগুলো দখল করে ফেলতেছে। এবং অটোম্যান সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমি হলো প্যালেস্টাইন, আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে দখল করে ফেলে। তাহলে ফিলিস্তিনকে ব্রিটিশরা দখল করেছে 1917 সালে। এই এসিটন আবিষ্কারটা হয়েছে 1917 সালে। এই বাল্টিক অঞ্চল দখল, এটাও 1917 সালে। ইউএসএ যুদ্ধে অংশ নিয়েছে, তাও 1917 সালে। তার মানে 1917 সালে ঘটনাগুলো ঘটে গেছে। এর ফলে কি হলো, যখন এখানে প্যালেস্টাইন দখল করে লর্ড এলেনবির, তার মানে ব্রিটিশরা এই জায়গাটা দখল করে ফেলে। অপরদিকে এই জার্মানির এখানে যে দেশটা, তার নাম ফ্রান্সের যে সেনাপ্রধান হয়, এই সেনাপতির নাম হলো জেনারেল ফচ। এবং তিনি ছিল খুবই কৌশলী এবং খুবই চৌকস সেনাপতি। এবং জেনারেল ফচ, আপনার নাম শুনছেন, জার্মানি পোল্যান্ডের মধ্যে সীমানা ফস লাইন, এই ফস লাইন দিয়েছে কিন্তু ফ্রান্স, এই ফস দিয়েছে। অর্থাৎ জেনারেল ফচ তিনি কিন্তু যথেষ্ট কৌশলী ছিল। এবং এই জেনারেল ফচ তিনি কি করেছেন, তার কারণে জার্মানি এই অঞ্চলে কোণঠাসা। বাল্টিক অঞ্চলে এখানে ইউএসএ এখানে যথেষ্ট এই তিমি শিকার করতে পারতেছে না। ইউএসএর অস্ত্র তৈরি করতে পারতেছে না। তিমির জন্য বিখ্যাত ছিল বাল্টিক সি। তার মানে ইউএসএ তো যুদ্ধের সাথে জড়িয়ে গেছে। অপরদিকে ফ্রান্সের এখানে জেনারেল ফচ, অপরদিকে ইউকে এই দিকেও দখল করে ফেলেছে। তার মানে পুরোপুরি কোণঠাসা ছিল জার্মানি। এই জন্য জার্মান নৌবাহিনী তাদের নিজ দেশের রাজার বিরুদ্ধেই তারা কি করেছে, বিদ্রোহ করেছে এবং তারা আর কোনো দিক না পেয়ে তারা ফ্রান্সের নিকট আত্মসমর্পণ করেছে। তার মানে এখানে মেসেজটা এটা, আমি 1 মিনিটে 30 সেকেন্ডে শেষ করতেছি। বাল্টিক অঞ্চলের দেশগুলোকে জার্মানি দখল করে ফেলে প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালে।
আর ঠিক তখনই ইউএসএ 17 সালে যুদ্ধে জড়িয়ে পড়ে। 17 সালে ব্রিটিশ সেনাবাহিনী নৌ প্রকৌশলী একজন চিম ওয়াইসম্যান তিনি এসিটন আবিষ্কার করেছেন। এই এসিটন হলো এক ধরনের বিস্ফোরকের আবিষ্কারের ফলে ব্রিটিশদের মনোবল বেড়ে যায় এবং ব্রিটিশরা লর্ড এলেনবির নেতৃত্বে প্যালেস্টাইন দখল করে ফেলে, প্যালেস্টাইন বা ফিলিস্তিন দখল করে ফেলে অটোমান সাম্রাজ্য থেকে। এই প্যালেস্টাইন ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। অটোমান সাম্রাজ্য থেকে অর্থাৎ উসমানীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য বা তুরস্কের কাছ থেকে প্যালেস্টাইনকে দখল করে নেয় ব্রিটিশরা। আর অপরদিকে জেনারেল ফচ ছিল ফ্রান্সের সেনাপতি এবং সে কৌশলী। এই সব দিক থেকে বিবেচনা করে জার্মানি তখন যুদ্ধে অনেকটা কোণঠাসা হয়ে যায়। তখন জার্মান নৌবাহিনী 1918 সালে বিদ্রোহ করে এবং জার্মানির পতন হয়, ফ্রান্সের নিকট আত্মসমর্পণ করতে থাকে। আপনাদের কাছে যদি বেসিক ভিউ থাকে, বেসিক ভিউর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সমাপ্তির মধ্যে এই তথ্যগুলো পাবেন। এখন দেখেন এটা কি গুছানো কিনা, আপনি দেখেন আপনি গুছিয়ে পড়তে চাচ্ছেন, জাস্ট এটা লিখবেন। আপনি যদি লিখতে চান সংক্ষেপে এটা লেখেন যে ব্রিটিশরা এসিটন আবিষ্কার করার ফলে, এসিটন ব্র্যাকেটে লেখেন বিস্ফোরক, এসিটন আবিষ্কারের ফলে ব্রিটিশরা এসিটন আবিষ্কারের ফলে ব্রিটিশদের মনোবল বেড়ে যায়। তারা 1917 সালে লর্ড এলেনবিরের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইন দখল করে নেয়। ফলে পূর্বাঞ্চলে জার্মানি কোণঠাসা হয়। অপরদিকে জেনারেল ফচের কৌশলে জার্মানি পশ্চিমাঞ্চলেও পরাস্ত হয়। তাই জার্মানি 1918 সালের 11 নভেম্বর আত্মসমর্পণ করে। 1918 সালের 11 নভেম্বর আত্মসমর্পণ করে। ব্রিটিশরা অ্যাসিটন আবিষ্কারের ফলে ব্রিটিশদের মনোবল বেড়ে যায়। এই ব্রিটিশের না লাগলো হয়তো, তারা 1917 সালে লর্ড এলেনবির নেতৃত্বে অটোমান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইন দখল করে নেয়। ফলে পূর্বাঞ্চলে জার্মানি কোণঠাসা হয়। অপরদিকে জেনারেল ফচের কৌশলে জার্মানি পশ্চিমাঞ্চলে পরাস্ত হয়। তাই জার্মানি 1918 সালের 11 নভেম্বর আত্মসমর্পণ করে। এবার সহজ জিনিস, এটা তো আপনি আলোচনা শুনছেনই, তার মানে লিখতে পারতেছেন। লর্ড এলেনবির এখানে 3টা নাম, ওয়াইসম্যানের নামটা আমি লিখি নাই, কিন্তু এটা আমাদের লিখতে হবে একটু পরেই। এখন দেখেন যুদ্ধ শেষ হয়ে গেল, এখন ফলাফলে আসেন। গত ক্লাসে যেটা বলছিলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের
ঘটনা, ফার্স্ট অর্ডারের যত কিছু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা ফলাফল দেখি। ফলাফলের মধ্যে আমরা একটা মানে সংক্ষিপ্ত একটা চার্ট নেই যে আসলে কি কি ঘটছে তার একটা চার্ট নেই, তারপর আমরা চার্ট অনুসারে পড়ব। নাম্বার 1, পিস ডিক্রি হয়। পিস ডিক্রি, পিস ডিক্রিটা এখানেই লিখে রাখতে পারেন। 1917 সালে হয়। ভ্লাদিমির লেনিন এই পিস ডিক্রি জারি করে। লেনিন তো ছিল কোথায়? রাশিয়া। লেনিন পিস ডিক্রি ঘোষণা করে। ডিক্রি তো মানে কি? কোনো কিছু ঘোষণা বা কোনো জারি। 1917 সালে লেনিন জারি করে এবং রাশিয়ার নাম প্রত্যাহার হয়। রাশিয়ার নাম প্রত্যাহার, অর্থাৎ এই যুদ্ধ থেকে লেনিন 1917 সালে রাশিয়ার নাম প্রত্যাহার করে নেয়। লেনিন বেসিক্যালি এই প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িত ছিল না। লেনিন ক্ষমতায় আসছে 1917 সালের নভেম্বর মাসে। 17 সালের নভেম্বর মাসে তিনি ক্ষমতায় আসছে মানে রাশিয়া একটা পালাবদল হয়েছে। আপনারা শুনছেন যে রুশ বিপ্লব 1917 সালে। আমি রুশ বিপ্লব আজকে বলবো, আমি ক্লাসে পড়ব ইনশাল্লাহ। অর্থাৎ 17 সালের ফেব্রুয়ারি মাসে যার দ্বিতীয় উইলিয়াম ছিল তার পতন ঘটে, এবং তার পতন ঘটে হলো জনগণ পতন ঘটায়। লেনিনের এখানে কোনো হাত ছিল না। লেনিন যে কাজটা করছে 1918 সালে, সেই দ্বিতীয় নিকোলাস যিনি যার ছিল তাকে সপরিবারে 18 সালে জুলাই মাসে সে নিকোলাসের সপরিবারে হত্যা করেছেন। সপরিবারে তিনি মৃত্যুদণ্ড জারি করে একটা ডামি একটা আদালত দিয়ে এবং তাদের সপরিবারে হত্যা করা হয়েছে। একবার শিশু থেকে শুরু করে তার বংশের যা আছে সবাইকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে সেন্ট পিটার্সবার্গে দাফন করা হয়েছে। এবং 1971 সালে গিয়ে এটাকে হত্যাকাণ্ড হিসেবে প্রচার করছে পশ্চিমা গণমাধ্যম। যা হোক, রাশিয়ার নাম প্রত্যাহার করে নেয়। অর্থাৎ 1917 সালের পর যতবার মিত্রশক্তির কথা আপনি বলবেন, 18 সাল থেকে একেবারে যুদ্ধের মানে যত রেজাল্ট আছে, আউটকাম আছে, যত প্রতিক্রিয়া আছে, এই মিত্রশক্তিতে রাশিয়ার নাম থাকবে না। রাশিয়া এখান থেকে চলে গেছে। তার মানে আমরা পিস ডিক্রি আর আলোচনার দরকার নাই, এটা এখানেই শেষ। এই যুদ্ধ না হলে বেলফোর ঘোষণা হইতো না। বেলফোর ঘোষণা 1917 সালে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব একটা আলোচনার বিষয়, বেলফোর ঘোষণা। এবং 35তম এখান থেকে প্রশ্ন আসছে। এই যুদ্ধ না হলে রুশ বিপ্লব হতো না। রুশ বিপ্লবের পিছনে এই যুদ্ধের যথেষ্ট একটা কারণ আছে। এবং অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব 1917 সালে হয়, 2017 সালে 38তম বিসিএস হয়। এবং এই রুশ বিপ্লব থেকে কিন্তু 2টা প্রশ্ন আসছিল, 100 বছর উদযাপন ছিল তাই। 38তমতে একটা আছে লেনিনের গ্রন্থ থেকে আসছে, গ্রন্থটা প্রকাশিত হয়েছে 1917 সালে, আবার রুশ বিপ্লব হয়েছে 1917 সালে। দেখেন, এছাড়া এই ফলাফলের ক্ষেত্রে যদি দেখেন, সেটা হলো যে এই যুদ্ধ যদি না হতো তাহলে কিন্তু 14 দফা ঘোষণা করা হতো না। 14 দফা 1918 সালে। এবং এই 14 দফা ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন, এবং মার্কিন কংগ্রেসে ঘোষণা করেছিল 1918 সালের 8 জানুয়ারি। এটা এখানেই আমরা আলোচনাটা শেষ করে দেই। এখানে এটা ছিল 8 জানুয়ারি 1918। 8 জানুয়ারি 1918তে ঘোষণা করেছিল। বোর্ডের নিচের লাইন, বোর্ডে লেখি, নিচে কয় লাইন লেখি, আর লেখি 1 লাইন, মুখে বলি, এই একটা লাইন নিয়ে এত কথা বলা লাগে? বাল্টিক অঞ্চলের দেশ তোমার পড়েই নেই। বাল্টিক অঞ্চলের দেশ হলো মোট 9টা, জার্মানি একটা, রাশিয়া একটা। এই দুটো বাদ দিলে কয়টা হয়? 7টা থাকে, 7টাকে দখল করছে। বাল্টিক অঞ্চলের দেশ 9টা, জার্মানি নিজেও বাল্টিক অঞ্চলের দেশ, আবার রাশিয়াও বাল্টিক অঞ্চলের দেশ। আমরা বাল্টিক অঞ্চল তো পড়ি নাই। আমরা বোর্ডের নিচে লেখি, পুরো ক্লাসের মধ্যে হয়তো 1 বা 2 লাইন লেখা হয় বোর্ডের নিচের অংশ। এটা তো আমার এখানে কিন্তু এই পর্যন্ত দেখা যায়, কিন্তু আপনাদের ভিডিওতে এই পর্যন্ত আসে। এটা মেজার করা তো একটু টাফ। আমার ক্যামেরা কিন্তু এই পর্যন্ত আছে, কিন্তু ভিডিও দেখা গেলে দেখা যায় এই পর্যন্ত। মানে আপনি তো এটাও দেখেন না মানে এখান থেকে মিনিমাম 20 ইঞ্চি নিচে আমার ক্যামেরা আছে। 20 ইঞ্চি না, সরি,
আল্লাহ 20 ইঞ্চি না, 4-5 ইঞ্চি হবে, কিন্তু উপরে দেখা যায়। এটা একটা সমস্যা। ক্লাসে দিয়ে খেয়াল করেন, আপনারা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আউটকাম কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হয়, আপনারা কিন্তু ক্লাসটা করেন। 8 জানুয়ারি 1918-তে এই 14 দফা ঘোষণা করা হয়, এবং এই 14 দফা ঘোষণা করা হয়েছে মার্কিন কংগ্রেসে ঘোষণা করা হয়। তাহলে মার্কিন কংগ্রেস মানে এই ঘোষণাটা হয় মার্কিন কংগ্রেসে। কে করে ঘোষণাটা? উড্রো উইলসন। এবং উড্রো উইলসন ছিল ইউএসের 28তম প্রেসিডেন্ট, 28তম ইউএস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট। এই ইউএস প্রেসিডেন্ট 28তম, তিনি ঘোষণা করেছেন এটা। এবং এই 14 দফার মূল কথা ছিল যে শান্তিপূর্ণ কূটনীতি, অর্থাৎ তিনি একটা উদারতাবাদের প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ এই 14 দফার মূল কথা ছিল উদারতাবাদ, অর্থাৎ এখানে লিবারেটিজমের একটা থট এখানে চলে আসে, উদারতাবাদ আসে। এবং এই শান্তিপূর্ণ কূটনীতি এটা ছিল মূল বেসিক, এবং এর মাধ্যমে প্রকাশিত হয়েছে পৃথিবীতে উদারতাবাদের একটা কনসেপ্ট। এই উদারতাবাদের কনসেপ্টটি মানে মূলত আনুষ্ঠানিকভাবে এটার বিকাশ ঘটে। এবং এই দফার মধ্যে প্রথম দফা ছিল শান্তিপূর্ণ কূটনীতি, আর এর 14তম দফা ছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠা, এবং এইটা আসছে 36তম বিসিএসে, জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। এবং এই যে 14টা দফা ছিল, এই দফার মধ্যে মানে এটা মানে ইউরোপিয়ানরা খুব কটাক্ষ করেছে, এই রকমের বলছে যে এটা এই রকমের প্রত্যাশাটা এই রকমের ছিল। আস্তে আস্তে তার দফাগুলোর দিকে এই প্রত্যাশা কমতে এই পর্যন্ত চলে আসছে। এবং তারা বলছে এর স্কেপটিক্যাল একটা শব্দ ব্যবহার করছে, স্কেপটিক্যাল মানে সন্দেহপ্রবণ, অবিশ্বাসযোগ্য আর কি। বলছে যে দিস ইজ দ্য স্কেপটিক্যাল থট, সন্দেহপ্রবণ একটা থট বলছে। কেন বলছে? ইউরোপিয়ানরা বলছে স্কেপটিক্যাল, ইউরোপিয়ানরা বলেছে দিস ইজ দ্য স্কেপটিক্যাল থট। স্কেপটিক্যাল মানে হলো সন্দেহপ্রবণ বা অবিশ্বাসযোগ্য। কেন বলছে? কারণ বলছে তিনি যে শান্তি চান সেটা বলছে যে তার শান্তি চাওয়াটা একটা সন্দেহপ্রবণ একটা মানে কনসেপ্ট। কারণ তিনি বলছেন যে উড্রো উইলসন বলছেন যে আমাদের কি করতে হবে, যে সকল সাম্রাজ্যগুলো ভেঙে দিতে হবে। অর্থাৎ বলছে যে ব্রিটিশ সাম্রাজ্য মুক্ত করে দিতে হবে, ফরাসি সাম্রাজ্য মুক্ত করে দিতে হবে তার দফাগুলোতে। তারপরে বলছে সে পোল্যান্ডের স্বাধীনতা দিতে হবে, অটোম্যান সাম্রাজ্য ভেঙে দিতে হবে। অর্থাৎ ইউরোপিয়ানদের প্রত্যেকটা সাম্রাজ্যের সমালোচনা করেছেন। এবং সেক্ষেত্রে ইউরোপিয়ানরা এই 14 দফাকে তারা কি করছে, তারা ডিনাই করেছে। কিন্তু লেটেস্ট যারা যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা, এইটা তারা শেষ পর্যন্ত করতে বাধ্য হয়েছে। এবং জাতিপুঞ্জ প্রতিষ্ঠা অর্থাৎ বলছে যে এমন একটা পৃথিবীতে এমন একটা সংগঠন থাকবে যে সব সরকারগুলো ওর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ক্লিয়ার? এখন একটা বিষয় দেখেন, এখন আমি যেটা বলতেছি সেটা হলো যে মূল কথা হলো 8 জানুয়ারি 1918 সালে 14 দফা ঘোষণা করা হয়। 14 দফা ঘোষণা করেছে মার্কিন কংগ্রেসে, মার্কিন পার্লামেন্টের নামে কংগ্রেস। সেখানে ইউএস প্রেসিডেন্ট উড্রো উইলসন, 28তম ইউএস প্রেসিডেন্ট, তিনি একটা উদারতাবাদী একটা মতবাদ দেন, এবং তিনি তার শিরোনাম দেন যে দ্য পিসফুল ডিপ্লোমেসি, এবং শান্তিপূর্ণ কূটনীতি। এবং সেখানে তিনি প্রথম দফায় দিয়েছেন যে শান্তিপূর্ণ কূটনীতি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং এখানে মাঝখানে যত দফা আছে সব দফাগুলো ছিল বিভিন্ন সাম্রাজ্যের মুক্তি, বিভিন্ন অংশের স্বাধীনতা। এবং এই স্বাধীনতা বা মুক্তির কথা বলার কারণে ইউরোপিয়ানরা বলছে দিস ইজ স্কেপটিক্যাল, এবং এটা ইউরোপিয়ানরা কটাক্ষ করেছে। এবং তারা বলছে প্রত্যাশাটা এরকমের হয়ে আস্তে আস্তে প্রত্যাশা কমে গেছে। আর 14তম দফায় জাতিপুঞ্জের কথা বলা হয়েছে। 14তম দফায় জাতিপুঞ্জের কথা বলা হয়েছে। ক্লিয়ার?
এই হলো এই হলো একটা ফলাফল। তাহলে আমরা দুইটা ফলাফল কিন্তু এখানেই শেষ করে ফেলছি, অন্য ফলাফল আবার আলোচনা করা লাগবে। এখন দেখি আর কি কি আছে, প্রথম বিশুদ্ধ না হলে কি কি হইতো না। নাম্বার 5 হলো দ্বিতীয় ভার্সাই সন্ধি। সরি, না ওটা দরকার নেই। দ্বিতীয় ভার্সাই সন্ধি, না ওটা দেই। প্যারিস শান্তি সম্মেলন। প্যারিস শান্তি সম্মেলন পরীক্ষায় কোনটা আসে বলা যায় না, এখন যেসব সিলি বিষয়গুলো পরীক্ষায় চলে আসে। প্যারিস শান্তি সম্মেলন 1918, এই একটা ফলাফল আছে। প্যারিস শান্তি সম্মেলন 1918 সালের প্যারিস শান্তি সম্মেলন। এবং এই সম্মেলনটা দুঃখিত 1919, এই সম্মেলনটা হয় 1919 সালের জানুয়ারি মাসে হয়। এবং এই সম্মেলনটা প্যারিস বলতে বোঝাচ্ছে এটা ফ্রান্সেই হয়েছে। এই সম্মেলনটা হয় ফ্রান্সে। এবং এখানে কি বিষয়টা আলোচনা হয়, এখানে বিষয়টা হলো যে এই বিষয়ে আলোচনা ছিল যে মিত্র শক্তির একক সম্মেলন হয়। মিত্র শক্তির একক সম্মেলন, এখানে কে কে থাকে? বিগ 4 প্লাস জাপান প্লাস 22 নেশনস। অর্থাৎ বিগ 4, প্রথম বিশ্বযুদ্ধের বিগ 4টা এখানে শিখে নেন। বিগ 4 হলো ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালি। এই চারটা দেশকে প্রথম বিশ্বযুদ্ধের বিগ 4 বলা হয়। ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালি। মিত্র শক্তির মধ্যে যে 6টা পক্ষ দেখছি গত ক্লাসে আমরা 6টা পক্ষ দেখলাম না? জার সাম্রাজ্য থেকে শুরু হয়েছে, জার সাম্রাজ্য, ফ্রান্স, ব্রিটেন, তারপরে হলো ইতালি, জাপান, তারপরে কে? ইউএসএ। এর মধ্যে রাশিয়া তো চলে গেছে, রাশিয়া তো এখানে থাকবে না, চলে গেছে। আর জাপানকে বিগ 4-এর মধ্যে রাখা হয় নাই। অর্থাৎ বিগ 4 ছিল, এটা আয়োজকই ছিল বিগ 4। তারা এখানে জাপান অংশ নিয়েছে, আর আরও 22টা জাতি এখানে অংশগ্রহণ করে। এবং তাদের উদ্দেশ্য কী ছিল? এদের উদ্দেশ্য ছিল যে জার্মানিকে শাস্তি দিতে একটি চুক্তি করা। এবং সেই চুক্তিটাই হলো দ্বিতীয় ভার্সাই সন্ধির সিদ্ধান্ত হয়। দ্বিতীয় ভার্সাই সন্ধির সিদ্ধান্ত পরীক্ষা আসতে পারে। দ্বিতীয় ভার্সাই সন্ধির সিদ্ধান্ত হয় কোন সম্মেলনে? এই প্যারিস শান্তি সম্মেলনে, যেটাকে প্যারিস পিস সেটেলমেন্ট বলে। এটাকে ইংলিশে বলা হয় প্যারিস পিস সেটেলমেন্ট। এবং এখানে মূল আলোচনাটা হলো যে মিত্রপক্ষ এমন একটা শর্ত তৈরি করবে যেটার মধ্যে জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য একটা নতুন করে চুক্তি করতে হবে। এবং তারা সিদ্ধান্ত নেয়, এবং সেই চুক্তিটাই হবে কি? দ্বিতীয় ভার্সাই সন্ধি, সেকেন্ড ভার্সাই ট্রিটি। এবং সেকেন্ড ভার্সাই ট্রিটি যেটা এই 19 সালেই হয়, ওটা হয় জুন মাসে। আমরা সেখানে যাচ্ছি। তাহলে প্যারিস শান্তি সম্মেলন এটা অন্যতম একটা আউটকাম ছিল। তাহলে এটা হয় জানুয়ারি মাসে, হয় ফ্রান্সে। এটা ছিল মিত্র শক্তির একক সম্মেলন। এখানে বিগ 4 ছিল, জাপান ছিল, 22টি জাতি ছিল। জার্মানি এখানে ছিল না, কিন্তু জার্মানি ছিল না। এটা হয়েছি জার্মানির বিরুদ্ধে, জার্মানিকে শাস্তি দিতে একটি চুক্তি করা, এটা হলো সিদ্ধান্ত হয়। এবং সেই সিদ্ধান্তটা হলো যে দ্বিতীয় ভার্সাই সন্ধি সিদ্ধান্ত, যে দ্বিতীয় ভার্সাই সন্ধি আমাদের করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। এখানে জার্মানি ছিল না, জার্মানিকে বাইরে রেখে একটা সম্মেলন হয়। নাম্বার 6, দ্বিতীয় ভার্সাই সন্ধি, যেটা আমাদের এটা বিগ আলোচনা। দ্বিতীয় ভার্সাই সন্ধি 1919, এটা আমাদের পড়তে হবে ডিটেইলে। তাহলে আমাদের এটা ওকে পড়ে ফেলছি, 14 দফা ওকে পড়ে ফেলছি, পিস ডিগ্রি ওকে পড়ে ফেলছি। নাম্বার 7, এটা হলো যে পরেরটা হলো সেভার্স সন্ধি। সেভার্স সন্ধি হয় 1920 সালে, দুঃখিত। এর পরেরটা হলো জাতিপুঞ্জ প্রতিষ্ঠা।
এবং জাতিপুঞ্জের প্রতিষ্ঠা 1920 সালে। এটা আমাদের একটু আলোচনা দরকার আছে। নাম্বার 8 হলো সেভার সন্ধি। সেভার সন্ধি 1920, এবং এটার মাধ্যমে অটোম্যান সাম্রাজ্য নিয়ে এই চুক্তিটা হয়, সন্ধিটা হয় অটোম্যান সাম্রাজ্যকে নিয়ে। সেভার সন্ধি এর বেসিক যদি বলেন অটোম্যান সাম্রাজ্যের পতন, অটোম্যান সাম্রাজ্যের পতন। অটোম্যান সাম্রাজ্যের পতন হয় এবং অটোম্যান সাম্রাজ্যের অংশসমূহ বিভিন্ন দেশ ভাগ করে নেয়। এই ভাগ করে নেওয়াটাই হলো সেভার সন্ধি। এরপরে হলো নাম্বার 9। নাম্বার 9 কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে। নাম্বার 9, প্যারিস শান্তি সম্মেলনে অংশ নেয় কতটি দেশ? ওখানে তো লেখাই আছে 22 আর 1 হলো 23, মানে 5টা আর 22টা 27টা। নয় নম্বরে হলো লুজন চুক্তি 1923। লুজন চুক্তি 1923, এটা অটোম্যান সাম্রাজ্য নিয়ে এবং তুরস্ক অটোম্যান সাম্রাজ্য নিয়ে, তুরস্ক প্লাস অটোম্যান সাম্রাজ্য নিয়ে বিষয়বস্তু এটা, কিন্তু এটা আমাদের আলোচনা দরকার আছে। এটা আমরা ওকে লিখে নেই, আলোচনা এখানে শেষ না। এরপরে দেখি 10 নম্বর। 10 নম্বর হলো কয়েকটি সাম্রাজ্যের পতন। কয়েকটি সাম্রাজ্যের পতন এবং খুবই ইন্টারেস্টিং বিষয়, এখানে সব সাম্রাজ্যের মানে এই যুদ্ধের সময় যে কটা সাম্রাজ্য ছিল সব সাম্রাজ্যগুলোর, মানে ব্রিটিশ সাম্রাজ্য ছাড়া সব সাম্রাজ্যগুলোই, আর ফরাসি সাম্রাজ্য ছাড়া, মানে ব্রিটিশ আর ফরাসি সাম্রাজ্য ছাড়া সব সাম্রাজ্যই শেষ। কিন্তু ফরাসি তো আর ফ্রান্সে তো আর কিং ছিল না, ব্রিটিশ সাম্রাজ্যটাই ছিল। এবং ব্রিটিশ সাম্রাজ্যকে একটা ধাক্কা লাগে এবং এখান থেকে বেশ কয়েকটা দেশ স্বাধীন হয়ে যায়। ব্রিটিশ সাম্রাজ্য থেকে অনেকগুলো স্বাধীন হয়ে যায়। আফগানিস্তান 1919 সালে স্বাধীন হয়ে যায়, মিশর 1918 সালে স্বাধীন হয়ে যায়, মানে একটা ধাক্কা লাগে ব্রিটিশ এম্পায়ারের। কিন্তু বিষয়টা হলো যে একেবারে নিঃশেষ হয় নাই, কিন্তু কয়েকটি সাম্রাজ্য ভেঙে যায়। যেমন দেখেন, জার সাম্রাজ্য ভেঙে যায়, রাশিয়া হয়ে যায়, এবং প্রুশিয়া সাম্রাজ্য শেষ হয়ে যায়, জার্মানি হয়ে যায়। অটোম্যান সাম্রাজ্য পতন হয়ে যায়, তুরস্ক হয়ে যায়। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য ভেঙে অস্ট্রিয়া হাঙ্গেরি হয়ে যায়। অর্থাৎ এই 4টা সাম্রাজ্য মিনিমাম পতন ঘটে, কয়েকটি সাম্রাজ্যের পতন হয়। এই কয়েকটি সাম্রাজ্যের পতন এখানে লিখে নেই। 1, জার সাম্রাজ্য। এই জার সাম্রাজ্যের পতন হয় 1917 সালে। কমা দিয়ে লিখি সোভিয়েত ইউনিয়ন 1922। অর্থাৎ জার সাম্রাজ্যের পতন হয় 1917 সালে। এর ফলাফলটা কি ছিল? ফলাফল ছিল সোভিয়েত ইউনিয়ন গঠন 1922 সালে, এবং সোভিয়েত ইউনিয়ন গঠন হয় এর ফলে 1922 থেকে 1991 পর্যন্ত ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং 91 সাল থেকে বর্তমান পর্যন্ত হলো রাশিয়া। তো সোভিয়েত ইউনিয়ন গঠন হয়, এটা হলো রেজাল্ট। কারণ এখন যদি বলেন যে ভাই সাম্রাজ্যের পতন হয়েছে 17 সালে, 22 সালে সোভিয়েত ইউনিয়ন, তাহলে 5 বছর কী ছিল? 5 বছর ওখানে গৃহযুদ্ধ ছিল। একটা ছিল হোয়াইট আর্মি, আর একটা ছিল হোয়াইট আর্মি, আর একটা ছিল রেড আর্মি। রেড আর্মি ছিল লেনিনের, আর হোয়াইট আর্মি ছিল কিরণস্কির, যেটা আমরা রুশ বিপ্লবের সময় পড়ব। নাম্বার 2 হলো প্রুশিয়া সাম্রাজ্য। এই প্রুশিয়া সাম্রাজ্যের পতন হয় 1918 সালে। প্রুশিয়া সাম্রাজ্যের পতন 1918, এবং এরপরে এইটাই পরে হয়ে যায় ভাইমার প্রজাতন্ত্র। ভাইমার প্রজাতন্ত্র, এই ভাইমার প্রজাতন্ত্র হয় 1919 থেকে 1933 পর্যন্ত ভাইমার প্রজাতন্ত্র, এবং ফলাফল হলো জার্মানি নামটা হয় 1933 সালে। আমরা যে বর্তমান জার্মানি নামটা শুনছি, এই নাম কিন্তু 1933 সালে। ভাইমার প্রজাতন্ত্র, যেটাকে ইংলিশে এভাবে লেখে VEIMAR, ভাইমার রিপাবলিক। পরীক্ষায় থাকে কিন্তু
যে ভাইমার রিপাবলিক বলতে কাকে বোঝায়? জার্মানিকে বোঝায়। কারণ প্রুশিয়া সাম্রাজ্যের পতন হয়েছে 1918 সালে। এরপরে 1919 সালে এখানে একটা ভাইমার নামক জায়গায় এখানে একটা ল হয়েছে, সেই আইন অনুসারে এখানে ভাইমার রিপাবলিক হয়। ক্লিয়ার? আর জার্মানি হয় 1933 সাল থেকে বর্তমান পর্যন্ত, এটা হলো জার্মানি। নাম্বার থ্রি হলো অটোমান সাম্রাজ্য। এই অটোমান সাম্রাজ্যের পতন 1923, যদিও 22 সালে তার আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়, কিন্তু লুজন চুক্তির মাধ্যমে চূড়ান্ত পতন ঘটে। আর পতনের সিদ্ধান্ত হয়েছে সেভার সন্ধিতে, আর পতনটা হয়েছে লুজন চুক্তির মাধ্যমে 1923 সালে। আর তুরস্ক হয় 1924 সালে, এবং তুরস্ক পতন্ত, তুর্কি পতন্ত 1924 থেকে বর্তমান পর্যন্ত। 3 নম্বরে এটা, 2 নম্বরে 1 নম্বর। এবারে 4 নম্বরে দেখি, আপনারা কি দেখতে পাচ্ছেন? আল্লাহ, আপনি ঘুরে যায়, কেমনটা লাগলে ঘুরে কে? এখানে দেখা যায় বেশি, এখানে দেখা যায় কম। আচ্ছা, আমি আরেকবার একটু বলি। জার সাম্রাজ্য 1917 সালে হয় পতন। আচ্ছা, 4 নম্বরটা বলে নেই। 4 নম্বর হলো অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। এই অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য এর পতন হয় 1918 সালে, এবং এর রেজাল্ট হলো অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামে দুটি রাষ্ট্র। অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামে দুটি রাষ্ট্র হয়। তার মানে 4টা সাম্রাজ্যের পতন হয়। জার সাম্রাজ্যের পতন 1917 সালে, জার সাম্রাজ্যের পতন 1917 সালে, জার সাম্রাজ্যের পতন 1917, সোভিয়েত ইউনিয়ন গণনা 1922 সালে 91 পর্যন্ত, এটা ছিল ফলাফল। প্রুশিয়া সাম্রাজ্যের পতন 1918, এটার নাম হয় ভাইমার প্রজাতন্ত্র 1919 থেকে 1933। জার্মানি, যে বর্তমান জার্মানি, তার নাম হল 1933 থেকে হয়। অটোমান সাম্রাজ্য 1923 সালে পতন হয়, এবং তুরস্ক প্রজাতন্ত্র চালু হয় 1924 থেকে। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের পতন হয় 1918 সালে, এবং এটি দুটি স্বাধীন রাষ্ট্র হয়, একটা হলো অস্ট্রিয়া আর একটা হলো হাঙ্গেরি। তার মানে কয়েকটি সাম্রাজ্যের পতন। 1 নম্বরে জার সাম্রাজ্য 1917 সালে, এবং এরপর 1922 সালে হয় সোভিয়েত ইউনিয়ন। 2 নম্বরে লিখেছিলাম প্রুশিয়া সাম্রাজ্য, পতন হয় 1918 সালে, এবং এর ফলে 1919 সাল থেকে 33 পর্যন্ত ভাইমার প্রজাতন্ত্র হয় বা ভাইমার রিপাবলিক হয়। আর বর্তমান জার্মানি 1933 সাল থেকে হয়। অটোমান সাম্রাজ্য, এর পতন হয় 1923 সালে, আর তুরস্ক 1924 সাল থেকে যাত্রা করে। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য 1918 সালে হয়, এবং এর ফলে পতন হয় 18 সালে, এবং অস্ট্রিয়া হাঙ্গেরি নামে দুটি স্বাধীন রাষ্ট্র হয়। তার মানে কয়েকটি সাম্রাজ্যের পতন, এটাও ওকে। এরপরে কৃত্রিম রাষ্ট্র গঠন। কৃত্রিম রাষ্ট্র গঠন, এবং এই কৃত্রিম রাষ্ট্রটা, তার নাম হয় যুগোস্লাভিয়া, এবং এই যুগোস্লাভিয়া গঠন হয় 1919 সালে। এবং এই যুগোস্লাভিয়া গঠিত হয়েছে, যে গঠন হয়েছে 7টি প্রজাতন্ত্র নিয়ে। এই গঠন হয় 7টি প্রজাতন্ত্র নিয়ে, 7টি প্রজাতন্ত্র নিয়ে। এবং সেই 7টি প্রজাতন্ত্র কে ছিল? সেই সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া, বসনিয়া, তারপরে হলো ক্রোয়েশিয়া। এই দেশগুলো হয়েছে যে যুগোস্লাভিয়ার মাধ্যমে। যুগোস্লাভিয়ার দেশগুলো আমি আবার লিখে দিচ্ছি, ওয়েট করেন। অর্থাৎ আমরা কিন্তু বলছিলাম, মনে আছে কি না, যেটা বলকানের রাষ্ট্রগুলো স্মল স্টেট, আগের ক্লাসে বলছিলাম। স্মল স্টেট মানে হলো যে রাষ্ট্রগুলো সামরিক শক্তিহীন। তাহলে সামরিক শক্তি যদি না থাকে,
তাহলে সেই রাষ্ট্রগুলো কি হবে, আবার তাদেরকে দখল করতে চাইবে। এই জন্য এই ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা সিদ্ধান্ত নেয় যে এই রাষ্ট্রগুলোকে যদি ঐক্যবদ্ধ রাখা হয়, একটা ইউনিয়ন হিসেবে রাখা হয়, তাহলে কি করবে না, তাহলে আর কেউ দখল করতে পারবে না, একত্রে থাকবে। এই জন্য যুগোস্লাভিয়া গঠন করা হয় 7টি প্রজাতন্ত্র নিয়ে 1919 সালে, এবং এই যুগোস্লাভিয়া ভেঙে এ পর্যন্ত 7টি রাষ্ট্র হয়। 7টি রাষ্ট্র হয় 1992 সালে। অর্থাৎ এখন দেখছে এখন আর দরকার নাই, যুগোস্লাভিয়া এখন আর রাখার কোনো দরকার নেই। 1923 হবে, 23। যুগোস্লাভিয়া গঠন 1919, 7টি প্রজাতন্ত্র নিয়ে, এবং ভেঙে যায় 7টি রাষ্ট্র হয় 1992 সালে। তাহলে কৃত্রিম রাষ্ট্র গঠন, কৃত্রিম রাষ্ট্রের নাম হলো যুগোস্লাভিয়া। 1919 সালে হয় 7টি প্রজাতন্ত্র নিয়ে, এবং ভেঙে 7টি রাষ্ট্র হয় 1992 সালে। এটা হলো কৃত্রিম রাষ্ট্র গঠন। কৃত্রিম রাষ্ট্র গঠন করা হয়েছে শুধুমাত্র সিকিউরিটির জন্য। কৃত্রিম রাষ্ট্র গঠন করা হয়েছে শুধুমাত্র সিকিউরিটির জন্য। ফলাফলের মধ্যে তার মানে এখানে যে রাষ্ট্রগুলো ছিল, 1 নম্বর সার্বিয়া, 2 নম্বর বসনিয়া, হার্জেগোভিনা, বসনিয়া হার্জেগোভিনা। 3 নম্বর ক্রোয়েশিয়া, 4 নম্বর মেসিডোনিয়া, দুঃখিত এখানে আলবেনিয়া হবে না, মেসিডোনিয়া। 5 নম্বর স্লোভেনিয়া, ইংলিশে লিখি স্লোভেনিয়া। 6 নম্বর কসোভো, এই কসোভো হয়েছে 2006 সালে। 7 নম্বর মন্টিনিগ্রো, 2008 সালে। মন্টিনিগ্রো 2008। অর্থাৎ যখন 92 সালে ভেঙে যায়, এই 5টা 92 সালে হয়, 1992 সালে হয় 5টি, কিন্তু এ পর্যন্ত ভাঙার পরে এ পর্যন্ত হয়েছে 7টি। 92 সালে হয়েছে 5টি, আর কসোভো হয়েছে 6 সালে, মন্টিনিগ্রো হয়েছে 8 সালে। তবে তাদের মাদার ছিল, যে কসোভো এবং মন্টিনিগ্রো দুইটারই মাদার ছিল সার্বিয়া। অর্থাৎ কসোভো 2006 সালে স্বাধীন, উল্টা হয়ে গেল, দুঃখিত। কসোভো হলো 2008, মন্টিনিগ্রো হলো 2006। কসোভো 8, মন্টিনিগ্রো 6। এই আমি একটু উল্টো করে লিখছি, কসোভো 8 সালে আর মন্টিনিগ্রো 6 সালে। এই দুইটাই সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে, কিন্তু তাদের মূল ভূখণ্ড ছিল কিন্তু যুগোস্লাভিয়া। তার মানে 1992 সালে ভাঙছে হলো 5টি হয়েছে, আর এ পর্যন্ত হলো 7টি প্রজাতন্ত্র হয়েছে। 7টি প্রজাতন্ত্র, একটা হলো কসোভো, একটা হলো মন্টিনিগ্রো। তাহলে বলছি বসনিয়া, প্রথম হলো সার্বিয়া, তারপরে বসনিয়া, এরপরে ক্রোয়েশিয়া, এরপরে মেসিডোনিয়া, এরপরে স্লোভেনিয়া, এরপরে কসোভো, তারপরে মন্টিনিগ্রো। তাহলে কৃত্রিম রাষ্ট্র গঠন এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে হয়েছে। এরপরে ফলাফল কি? এরপরের ফলাফল হলো মহামন্দা হয়। মহামন্দা মানে গ্রেট ডিপ্রেশন। এই ডিপ্রেশনও বলে, ডিপ্রেশনও বলে, ডিপ্রেশন বা ডিপ্লেশন, কিন্তু ডিপ্লেশন হিসেবে বেশি পরিচিতি পেয়েছে মহামন্দা। এই মহামন্দা হয়েছে 1929 থেকে 1933। 1929 সালে শুরু হয়, 33 পর্যন্ত ইম্প্যাক্টটা থাকে মহামন্দা। এই মহামন্দা এটা একটু আলোচনার বিষয় আছে। আর লাস্টে যদি বলেন সেটা হলো গ্রেট ডিল। আর একটা হলো ইয়াং প্ল্যান। গ্রেট ডিল যেটা 1933 থেকে 37 পর্যন্ত ছিল, 33 এবং 37 2 বছর, 33 এবং 37
গ্রেট ডিলের দুইটা পর্যায় ছিল, একটা 33 সালে শুরু হয়, একটা 37 সালে। এই গ্রেট ডিল এই মন্দা মোকাবেলার একটা নতুন তত্ত্ব যেটা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দিয়েছিল, এটা আলোচনার সময় বলবো। ইয়াং প্ল্যান হয়েছিল। এই ইয়াং প্ল্যান এটা ছিল যুদ্ধে জার্মানিকে কীভাবে শাস্তি দেওয়া হবে সেই প্ল্যান নিয়েছিল ইয়াং প্ল্যান। ইয়াং প্ল্যানটা হয়েছিল 1929 সালে, 1929। এবং এর উদ্দেশ্য ছিল, এটা আমরা এখানে শেষ করে ফেলি, ওকে দিয়ে দিই। 1929 সালে ইয়াং প্ল্যান হয়। এটা ছিল জার্মানির আর্থিক শাস্তি বৃদ্ধি, জার্মানির আর্থিক শাস্তি বৃদ্ধি, জার্মানির আর্থিক শাস্তি বৃদ্ধি। জার্মানির আর্থিক শাস্তি বৃদ্ধি, ইয়াং প্ল্যান। তাহলে আমাদের ওকে হয়ে গেল পিস ডিক্রি, যেটা 17 সালে রাশিয়ার নাম প্রত্যাহার হয়, 14 দফা, প্যারিস শান্তি সম্মেলন, কয়েকটি সাম্রাজ্যের পতন, কৃত্রিম রাষ্ট্র গঠন। মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন 29 সালে শুরু হয়, 33 পর্যন্ত ইম্প্যাক্ট থাকে, কিন্তু এটা ওই যখন লেখে 10 বছর হিসেবে 1939 পর্যন্ত আর কি। গ্রেট ডিপ্রেশন লিখলে 39 পর্যন্ত আসে আর কি, যে কোনো পর্যায়ে 1939 পর্যন্ত। কিন্তু এই মন্দা মোকাবেলায় 33 সালে যখন গ্রেট ডিল নীতি ঘোষণা করে তখনই এর ইম্প্যাক্টটা কমে যায়, এবং যুক্তরাষ্ট্র এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য দেয়। এবং এই কারণেই যুক্তরাষ্ট্র কিন্তু 33 সালের পরে বিশ্বে ইন্টারন্যাশনালি খুব জনপ্রিয় হয়। এর আগে যুক্তরাষ্ট্রে তেমন জনপ্রিয়তা ছিল না। ওয়ার্ল্ডে তখন জনপ্রিয়তা ছিল হলো ব্রিটিশদের আর হলো জার্মানিদের। জার্মানি এবং ব্রিটিশদের তখন বেশি জনপ্রিয়তা ছিল। আর ইউএসের জনপ্রিয়তা আসে 1933 সালের পর থেকে। এই গ্রেট ডিল ঘোষণা করার পর থেকে ইউএসের বেশি জনপ্রিয়তা লাভ করে, কারণ তখন কিন্তু জাতিপুঞ্জ ছিল, জাতিপুঞ্জ কোনো ভূমিকা নিতে পারেনি। যাক, আমরা এই যেগুলো আমরা ওকে লিখে নেই সেগুলো আমাদের আলোচনার বিষয়। সেই আলোচনাগুলো করলেই আমাদের প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হবে। এখন আসেন বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন। বেলফোর ডিক্লারেশন বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন। আরে এত পেঁচাল পারে এরা, বেসিক ভিউ নিয়ে বসে রয়েছে, বেসিক ভিউতে কি আছে সেটা নিয়ে বলতেছে। আরে বেলফোর ডিক্লারেশন আমরা এখন আসতেছি, এখন টপিক লিখতেছি, টপিকে আসেন। বেলফোর ঘোষণা এটা বেসিক্যালি কোনো ঘোষণা না, এটা বেসিক্যালি একটা লেটার, এটা একটা পত্র, কিন্তু নাম হলো ডিক্লারেশন। একটু হিস্ট্রিটা দেখি। আমরা একটু আগে দেখলাম যে ইউকে যুদ্ধে জয়লাভ করেছে এসিটন আবিষ্কারের ফলে। এসিটন আবিষ্কার ছিল যুক্তরাজ্যের যুদ্ধে জয়লাভের জন্য একটা মূল ছিল, মানে মূলটাই ছিল, যে মূল শক্তি ছিল এসিটন আবিষ্কার। এবং এই এসিটন হলো এক ধরনের বিস্ফোরক। এটা আবিষ্কার করছে কি, একটু আগে বলেছি আমরা, চিম ওয়েজম্যান। তাহলে আবিষ্কার করে চিম ওয়েজম্যান। চিম ওয়েজম্যান কে ছিল? তিনি একজন মানে ব্রিটিশ নৌ প্রকৌশলী, তবে তিনি একজন ইহুদি ছিল। ব্রিটিশ নৌ প্রকৌশলী, তবে তিনি ছিল একজন কি? ইহুদি। একজন ইহুদি ছিল। এখন দেখেন
এই চিম ওয়াইজম্যান তার আবিষ্কারের ফলেই ব্রিটিশরা জয়লাভ করেছে, এবং চিম ওয়াইজম্যান এই অ্যাসিটন আবিষ্কার করেছেন 1917 সালে। চিম ওয়াইজম্যান 1917 সালে তাকে একটা তথাকথিত সংবর্ধনা দেওয়া হয় যে তিনি এত বড়টা আবিষ্কার করছেন, এবং এই সংবর্ধনাটা হয় লন্ডনে। এবং চিম ওয়াইজম্যান তিনি এই সংবর্ধনায় লন্ডনে যখন সংবর্ধনা দেওয়া হয় তখন চিম ওয়াইজম্যানকে ওয়াইজম্যান দাবি করেন ব্রিটিশ সরকারের কাছে, যে ব্রিটিশ সরকারের কাছে বলেন যে আমি চাই ঈশ্বরের ভূমি এবং ঈশ্বরের প্রমিস, আমি চাই প্রমিস ল্যান্ড। এবং সেই প্রমিস ল্যান্ড হলো ইহুদিদের ভূমি। 1917 সালে অ্যাসিটন আবিষ্কার করার ফলে ইউকে দখল করেছিল কাকে বলেছিলাম না? প্যালেস্টাইনকে দখল করেছিল। আর এই প্যালেস্টাইনের মধ্যেই আছে জেরুজালেম, আর এই জেরুজালেমই হলো ইহুদিদের কি আবেগের জায়গা। এবং এই ইহুদি ওয়াইজম্যান তিনি বলছেন যে আমি চাই যে ঈশ্বরের ভূমি হবে। সেই ঈশ্বরের ভূমি কোনটা? ঈশ্বরের ভূমি হলো, ঈশ্বরের ভূমিকে যেটা আমরা এখন নাম শুনি তার নাম ইসরায়েল। এই ইসরায়েল শব্দের অর্থ কিন্তু ল্যান্ড অফ গড। ল্যান্ড অফ গড। ইসরায়েল কিন্তু পবিত্র ভূমি না, পবিত্র ভূমি কিন্তু জেরুজালেম। পবিত্র ভূমি জেরুজালেম, আর ঈশ্বরের ভূমি হলো ইসরায়েল। এবং বলছে যে ওয়াইজম্যান বলছে যে আমি চাই ঈশ্বরের ভূমি, এবং ঈশ্বরের একটা প্রমিস ছিল, সেই প্রমিসটা ছিল যে ইহুদিদের জন্য একটা ভূমি হবে এবং সেটা হবে জেরুজালেমে। এবং আমি চাই কি সেই ইসরায়েল, ল্যান্ড অফ গড যেটাকে বলা হয় ইসরায়েল, আমি চাই ইসরায়েলটা হবে ওই প্যালেস্টাইনের প্রতিষ্ঠিত। আমি আর কিছু চাই না, আমি যুদ্ধের অ্যাসিড আবিষ্কারের বিনিময়ে এটা দাবি করি। এবং সেই দাবির প্রেক্ষিতে ব্রিটিশ যে সচিব ছিল, পররাষ্ট্র সচিব ছিল, এই সচিবের নাম ছিল মিস্টার বেলফোর, আর্থার বেলফোর। মিস্টার আর্থার বেলফোর ছিল। মিস্টার আর্থার বেলফোর। এই আর্থার বেলফোর তিনি কি করছেন যে তার দাবি অনুসারে, ওয়াইজম্যানের দাবি অনুসারে, তিনি ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথচাইল্ড ওনার নাম। ঘটনাগুলো শুনেন, আমি লেখাই দেবো, একটু শুনেন, পারলে লেখেন, পারলে ছোট ছোট লেখেন, কিন্তু আমি এটা সুন্দর করে আবার লেখাই দেবো। আপনি যা ঘটনাটা শুনেন। মিস্টার আর্থার বেলফোর ইহুদি যাজক ব্যারন রথচাইল্ডকে তাকে উদ্দেশ্য করে একটা পত্র লিখছে যে আপনি বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে এই জেরুজালেমে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন। এই মর্মে একটা চিঠি লিখছে। এই চিঠিটাই পৃথিবীতে বেলফোর ঘোষণা নামে পরিচিত, এবং সেই পত্রটাই প্রথম অনুমোদন দিয়েছিল ইউএসএ, দ্বিতীয় অনুমোদন দিয়েছিল ইউকে, আর তৃতীয় এবং চতুর্থ এই দুইটা দেশ ছিল ওই যে বিগ ফোরের, ফ্রান্স এবং ইতালি। অর্থাৎ বিগ ফোরের, প্রথম বিশ্বযুদ্ধের বিগ ফোর ছিল এই চারটা, এবং এই চারটা দেশ অনুমোদন দেয়। এবং এই পত্রটা প্রদান করার আগে অনুমোদন নেওয়া হয়, এবং প্রথম অনুমোদন দেয় ইউএসএ, এবং দ্বিতীয়বার অনুমোদন দেয় ইউকে, তৃতীয় এবং চতুর্থ অনুমোদনকারী হলো ফ্রান্স এবং ইতালি। এবং এ কারণে ইউএসএ প্রথম অনুমোদন দেওয়ার কারণে এখানে একটা যুক্তরাষ্ট্রের একটা নৈতিক সমর্থন থাকে। যুক্তরাষ্ট্রের একটি নৈতিক সমর্থন এই জায়গায় সবসময় থাকে। দেখবেন জেরুজালেম নিয়ে কোনো কোশ্চেন হলে, ইসরায়েল নিয়ে কোনো কোশ্চেন হলে সবার আগে মন্তব্য করে কিন্তু যুক্তরাষ্ট্র, কারণ তার একটা লিগালি একটা তার বাইন্ডিংস আছে। সে বাইন্ডিংটা ছিল কি, যে সে প্রথম বেলফোর ঘোষণার পত্রের অনুমোদনকারী। তাহলে বিষয়টা দাঁড়ালো এটা যে অ্যাসিটন আবিষ্কারের বিনিময়ে ইহুদি নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান ব্রিটিশ সরকারের কাছে দাবি করেন ঈশ্বরের ভূমি, যেটাকে বলা হয় ইসরায়েল বা ঈশ্বরের ভূমি বা প্রমিস ল্যান্ড প্রতিষ্ঠা করতে হবে জেরুজালেমকে কেন্দ্র করে। এটা ঈশ্বরের একটা ওয়াদা ছিল, আমি চাই যে এই ওয়াদাটা পূরণ করবে ব্রিটিশ সরকার। এবং ব্রিটিশের পররাষ্ট্র সচিব এজন্য তিনি একটা পত্র লেখেন ব্রিটিশ ইহুদি যাজকের কাছে লেখেন যে আপনি
ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে বলেন যে আপনি বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে আপনি জেরুজালেমে একটি ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন, ইহুদি রাষ্ট্রে ইসরায়েল প্রতিষ্ঠার একটা ব্যবস্থা গ্রহণ করুন। এই পত্রটা লেখার আগে প্রদান করার আগে তিনি ইউএসের অনুমোদন নেন, এরপরে তিনি অনুমোদন করেন, তারপর হলো ফ্রান্স এবং ইতালি অনুমোদন করে। এই 4টা দেশ অনুমোদন করে এবং সেই পত্রটাই হলো ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। ইউকে কেন অনুমোদন দেয়নি, এটা তো আসলে ওর চালাকি আর কি, যাতে ইউএস এর মাধ্যমে দিবে, চালাকির কারণে দেয় না। দিতে পারতো, কিন্তু সে অনুমোদনটা নিছে ইউএস এর কাছ থেকে। তাহলে বেলফোর ঘোষণা বেসিক্যালি কোনো ঘোষণাপত্র না, বেসিক্যালি হলো একটি লেটার। আর আর্থার বেলফোর কিন্তু ওই সময় পররাষ্ট্র সচিব ছিল, তিনি কিন্তু পরে প্রধানমন্ত্রী হয়েছে এবং আগেও প্রধানমন্ত্রী ছিল। এখানে একটা বিষয় যে উনি মন্ত্রী হওয়ার পরে সচিব হয়েছেন, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। তাহলে বেলফোর ঘোষণা সম্পর্কে লিখতে পারি এইটা, এসিটন আবিষ্কারের বিনিময়ে ইহুদি নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান, হিটলার তো খামাখা বিরক্ত হয় নাই ইহুদিদের প্রতি, এটাও একটা অন্যতম কারণ ছিল। কারণ এই ইহুদি এসিটন আবিষ্কার না করলে জার্মানি পরাজিত হইতো না, এটা হিটলার মনে করে আর কি। চিম ওয়াইজম্যান জেরুজালেমকে কেন্দ্র করে ঈশ্বরের ভূমি ও ঈশ্বরের প্রমিজ ল্যান্ড ইসরায়েল প্রতিষ্ঠার দাবি করেন। তাই ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিস্টার আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে একটি পত্রে লেখেন যে আপনি বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে প্যালেস্টাইনের ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন। আই থিঙ্ক দেখা যায়
এসিরন আবিষ্কারের বিনিময়ে ইহুদি নৌপ্রকৌশলী জিম ওয়েসম্যান জেরুজালেমকে কেন্দ্র করে ঈশ্বরের ভূমি ও ঈশ্বরের প্রমিস ল্যান্ড ইসরায়েল প্রতিষ্ঠার দাবি করেন। তাই ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিস্টার আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে একটি পত্র লেখেন। একটি পত্রে লেখেন যে আপনি ইহুদি কংগ্রেসের মাধ্যমে প্যালেস্টাইন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন। এইটা একটু কেটে গেছে হয়তো, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে গ্রহণ করুন। এটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। এখন বিষয় হচ্ছে যে পরীক্ষা আসবে যে বেলফোর ঘোষণাপত্র আসলে কি? এটা কি একটা আইন? এটি আসলেই ঘোষণাপত্র, নাকি কোনো ডিক্রি, নাকি কোনো একটা লেটার? পরীক্ষা আসবে যেটা হলো একটা পত্র। তাহলে প্রথম অনুমোদনকারী ইউএসএ। অনুমোদনকারী প্রথম ইউএসএ 1917, দ্বিতীয় ইউকে, তৃতীয় ফ্রান্স, চতুর্থ ইতালি। এই চতুর্থ তৃতীয় এটার ক্রম জানার দরকার নেই, এই দুইটা জানলেই চলবে। এবং বিগ ফোরের এই 4টা দেশ অনুমোদন করে। কিন্তু সেই ইহুদি রাষ্ট্র 17 সালে হয় নাই কেন? সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা কেন 1948 সালে? এটার পিছনে কিছু কারণ আছে। কারণ প্রথম বিশ্বযুদ্ধের এখানে বেসিক্যালি ব্রিটিশদের উদ্দেশ্য ছিল প্যালেস্টাইন তো আমার দখলেই। প্যালেস্টাইন 17 সালে দখল করে ফেলছে না অটোমান সাম্রাজ্য থেকে। ব্রিটিশরা বলছে যেটা তো আমার কাছেই আছে, তার মানে এটা আমি যখন ইচ্ছা তৈরি করে দেব। ব্রিটিশরা এটা নিয়ে কনসার্ন ছিল না। কিন্তু কনসার্ন হয়েছে কখন? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকস্ট, যেটা 1939 থেকে 45 পর্যন্ত হয়। এই হলোকস্ট কর্মসূচি যেটা হয়, জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে অ্যাডলফ হিটলার 60 লাখ ইহুদি হত্যা করে। কেউ বলছে এটা গুজব, কেউ বলছে এটা 60 লাখ। অনেক প্রমাণে আছে 60 লাখ, অনেক প্রমাণে আছে যে 60 লাখ নাও হতে পারে। অর্থাৎ হলোকস্ট কর্মসূচির মাধ্যমে লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয়। তখনই কিন্তু তাদের মধ্যে ওইটা আসে, যদি ইহুদিদের জন্য একটা নিরাপদ ভূমি থাকতো তাহলে কিন্তু আজকে ইহুদিরা এত নির্যাতিত হইতো না। ইহুদিরা কিন্তু জেরুজালেমে আগেও থাকতো। জেরুজালেমে কিন্তু তাদের অনেক পবিত্র ভবন আছে, ওয়েলিং ওয়াল, এটা পবিত্র ভবন। এবং তাদের ওখানে একটা অ্যাবে আছে, গোরস্থান আছে, পবিত্র গোরস্থান। এবং তাদের একটা পাহাড় আছে, পাহাড়টার নাম ভুলে গেলাম। অর্থাৎ ইহুদিরা কিন্তু ওখানে আগেও থাকতো, তবে তারা অত শক্তিশালী নিয়ে থাকতো না, কারণ তারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা ডিসিশন মেকিংয়ে তারা ছিল না। তারপরে বলা হলো যদি জার্মানি থেকে বা পৃথিবী থেকে যদি ইহুদিদের ওখানে আবাসভূমি করা হতো তাহলে আজকে ইহুদিদের এত নির্যাতনের শিকার হতে হইতো না। এখন হিটলার কেন হত্যা করেছেন তার অনেক কারণ আছে। একটা ধর্মীয় কারণ আছে, একটা পলিটিক্যাল কারণ আছে। ধর্মীয় কারণ বলতে পারেন যে হিটলার বা জার্মানি তারা ছিল কিন্তু প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, আর ক্যাথলিক খ্রিস্টান থেকে তৈরি হয়েছে কিন্তু এই ইহুদি গোষ্ঠীর, মানে খ্রিস্টান গোষ্ঠীর, মানে প্রথম ধর্ম কিন্তু ইহুদি। মানে এটা এই রকমের যে ইহুদি থেকে হয়েছে ক্যাথলিক, আর ক্যাথলিক থেকে হয়েছে প্রোটেস্ট্যান্ট। অর্থাৎ ক্যাথলিক এটাও খ্রিস্টান, দুইটাই খ্রিস্টান। এবং এটা হলো সংস্কারপন্থী, এটা কিন্তু সংস্কারপন্থী খ্রিস্টান। এবং এইটা কিন্তু 16 শতকে, এবং এটার উদ্ভব হয়েছে জার্মানিতে। জার্মানির একজন নেতা, ধর্মীয় নেতা, তার নাম ছিল মার্টিন লুথার, কিং না, শুধু মার্টিন লুথার। এবং সেই মার্টিন লুথার তিনি ছিল এই জার্মান, এবং 16 শতকে তিনি সংস্কারপন্থী খ্রিস্টান ধর্ম চালু করেছেন, এবং তার উদ্ভব হয়েছিল জার্মানিতে। আর ইহুদি থেকে তৈরি হয়েছে ক্যাথলিক ধর্মের। ইহুদি থেকে খ্রিস্টান, মানে ইহুদি খ্রিস্টান খুব কাছাকাছি, অর্থাৎ ওই গোত্র থেকেই আসছে। কারণ আপনার এই যে আব্রাহাম নামে একজন, আব্রাহাম থেকে যে 3 কন্যা, সেখান থেকে মানে আমরা কিন্তু হলাম ইসমাইলিয়া সম্প্রদায়, আর এরা হলো এসাকিয়া সম্প্রদায়, মানে এসাকিয়া। অর্থাৎ এসাকিয়া সম্প্রদায় থেকে কিন্তু ইহুদি এবং খ্রিস্টানের যাত্রা।
এটা নিয়ে আবার একদিন বলবো না, এটা হিস্ট্রি আছে। তো যাই হোক, ইহুদি ধর্ম এখানে হলো ওল্ড প্রোটেস্ট্যান্ট, ওদের হলো ওল্ড টেস্টামেন্ট, এটা হলো ওদের ধর্মগ্রন্থ। ওল্ড টেস্টামেন্ট হলো ধর্মগ্রন্থ, আর এদের ধর্মগ্রন্থ তো বাইবেল। আর প্রোটেস্ট্যান্টদের ধর্মগ্রন্থ হলো নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট। তাহলে ওল্ড টেস্টামেন্ট হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, আর নিউ টেস্টামেন্ট হলো প্রোটেস্ট্যান্টদের ধর্মগ্রন্থ। তার মানে এটার পুরোপুরি বিপরীত। এটার পুরোপুরি বিপরীত হলো এটা। ইহুদির পুরোপুরি বিপরীত হলো, মানে অনেকটাই বিপরীত হলো প্রোটেস্ট্যান্ট। এবং সেক্ষেত্রে এরা বেসিক্যালি ইহুদি বিদ্বেষী হয়ে থাকে, ইহুদিদের বিরুদ্ধে হয়ে থাকে, এবং এরা সংস্কারপন্থী, এবং এটা শুরু হয়েছে জার্মানি থেকে। এবং তাই এই ধর্মীয় একটা কারণ ছিল জার্মানদের। আর দ্বিতীয় কারণ ছিল যেটা, সেটা ছিল পলিটিক্যাল কারণ। পলিটিক্যাল কারণ কি? পলিটিক্যাল কারণ হলো, প্রথমত দেখেন চিম ওয়াইজম্যান, অর্থাৎ ইহুদিরা জার্মানিতে জন্মগ্রহণ করছে। এই চিম ওয়াইজম্যানের কিন্তু তার বংশ কিন্তু জার্মান বংশোদ্ভূত, এই কথাটা কিন্তু আমি বলি নাই। তার বংশ কিন্তু জার্মান বংশোদ্ভূত, কিন্তু সে ব্রিটিশ। চিম ওয়াইজম্যান কিন্তু জার্মান বংশোদ্ভূত, কিন্তু সে ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ নৌবাহিনীতে চাকরি করত। আপনি কার্ল মার্কসের নাম শুনছেন? কার্ল মার্কস, এই কার্ল মার্কস কিন্তু জার্মানিতে জন্ম, কিন্তু মারা গেছে কিন্তু সে লন্ডনে, তিনি কিন্তু ইহুদি। আপনি নাম শুনছেন কিন্তু আলবার্ট আইনস্টাইন কিন্তু একজন ইহুদি এবং জার্মান বংশোদ্ভূত, কিন্তু তিনি কিন্তু আমেরিকাকে পরমাণু অস্ত্রের ধারণা দিয়েছেন। তার মানে এরা কিন্তু ইহুদি জার্মান, কিন্তু তারা হলো তাদের সাথে বিট্রয় করেছে। যে ছিল যে ম্যাক্স ভেবার, তিনি ইহুদি ছিল, তিনি কিন্তু তার তত্ত্ব কিন্তু তিনি পশ্চিমাদের দিয়েছেন, জার্মানিদের দেন নাই। অর্থাৎ বিষয়টা হয়েছে এইটা, যে ইহুদিরা মানে হিটলার মনে করছেন এটা হিটলারের ব্যক্তিগত কারণ থাকতে পারে, কারণ জার্মানরা পরবর্তীতে এটাকে নাও করতে পারে, কারণ জার্মানরা মানে মোস্ট অফ দ্য জার্মান তারা মনে করেন যে ইহুদিদের পছন্দ করে, কিন্তু হিটলারের ব্যক্তিগত কারণে থাকতে পারে। কারণ হিটলারের কথা যে পলিটিক্যাল কারণে, যে ওরা ছিল একটু বিশ্বাসঘাতক, সেই বিশ্বাসঘাতকতার কারণে ইহুদিদের বিরুদ্ধে তিনি একটা মানে ম্যাসাকার চালাইছেন, সেটা হলো হলোকস্ট। এবং এই হলোকস্টটাই হয়েছে হলোকস্ট। আবার হলোকস্ট বললেন না যে 7 লাখ মানুষকে মারছে, এটা হলোকস্ট মানে কষ্ট হয়েছে না, আসলে হলোকস্ট না, হলোকস্ট। এই হলোকস্ট হলো 1939 থেকে 1905, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং কখনো কখনো বলা হয় যে সাল নিয়ে একটু কনফিউশন আছে, 40 থেকে 42, 39 থেকে 45। বেসিক্যালি এটা প্রশ্ন আসবে যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। এই হলোকস্ট কর্মসূচির মাধ্যমে 60 লাখ হত্যা করা হয়, এবং এর ফলেই 1945 সালে গিয়ে জাতিসংঘ গঠনিত হয়। 1947 সালে জাতিসংঘ একটা আইন অনুমোদন করে, 29 নম্বর আইন, খুব আলোচিত 29 নম্বর আইন। সেই জাতিসংঘের 1947 সালে একটা আইন করে, সেই আইনের প্রেক্ষিতে 1948 সালে গঠিত হয় ইসরায়েল গঠিত হয়। অর্থাৎ হলোকস্ট কর্মসূচিতে 60 লাখ হত্যা হয়। এরপরে 45 সালে হয় জাতিসংঘ গঠিত হওয়ার পরেই প্রয়োজনীয়তা আসে যে আসলে ইহুদিদের জন্য রাষ্ট্র করতে হবে। 47 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আইন হয়, আর সেই আইন থেকে 1948 সালে গঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তাহলে ইহুদি রাষ্ট্র ইসরায়েলে গঠিত হয় 1948 সালে। এখন দেখেন ইসরায়েল গঠন 1948, ইসরায়েল রাষ্ট্রের গঠন 1948। এই 1948 সালে বেশ কয়েকটা ঘটনা ঘটে। নাম্বার 1, ইসরায়েলের প্রতিষ্ঠা। তাহলে ইসরায়েলের প্রতিষ্ঠা হলে নাম্বার 2 কি হবে? ফিলিস্তিন নিজ ভূমিতে পরাধীন হয়, নিজ ভূমিতে পরাধীন। তাহলে নিজ ভূমিতে পরাধীন রাষ্ট্র কোনটা? প্যালেস্টাইন, নিজ ভূমিতে পরাধীন। এখন দেখেন ফিলিস্তিনকে মানবে? সহজে মানবে না। তাই একটা যুদ্ধ হয়, আরব ইসরায়েলের যুদ্ধ, আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ। যদি ওই সময় ছিল আরব ইসরায়েলের যুদ্ধ, কিন্তু এখন তো প্রথম, কারণ 4টা যুদ্ধ হয়েছে, এই জন্য 48 সালের যুদ্ধটা হবে প্রথম যুদ্ধ। আরব মানে কি? যারা আরবিতে কথা বলে। ফিলিস্তিন আরবিতে কথা বলে এবং ফিলিস্তিনকে অনেক আরব দেশ সহযোগিতা করে, এই জন্য হয় আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ। পরীক্ষা যদি আসে আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ কবে হয়? 1948 সালে। কেন হয়
ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য। 4 নম্বরে কি হয়? 4 নম্বরে শান্তি মিশন, প্রথম শান্তি মিশন গঠন করা হয়, শান্তি মিশন গঠন করা হয় এবং সেই নামটা হলো ইউএনটিএসও, ইউএনটিএসও। কিন্তু এখানে কিন্তু এই ইউএনটিএসও মানে কি? ইউনাইটেড নেশনস। টিতে হলো ট্রুস মানে যুদ্ধবিরতি, ট্রুস, সুপারভিশন, সুপারভিশন, ওতে হলো অর্গানাইজেশন, ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন। আপনাদের কমেন্টও দেখি না, কিছু না। এখন দেখেন, প্রথম শান্তি মিশন গঠন করা হয় ইউএনটিএসও, ইউনাইটেড নেশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন। এখানে কিন্তু সেনাবাহিনী ছিল না, মানে এখানে খালি ওই শান্তির প্রস্তাব নিয়ে যাইতো। সেনাবাহিনী নিয়ে গঠিত হয়েছে শান্তিরক্ষী মিশন কিন্তু 1956 সালে। আর সশস্ত্র এটা কিন্তু নিরস্ত্র শান্তি মিশন 1948 সালে গঠন করা হয়। দেখেন এই যুদ্ধের ফলে কি হয়, এই 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 প্রত্যেকটা ঘটনা 1948 সালে। দেখেন এখন এই জাতিসংঘের উদ্দেশ্য কি ছিল? জাতিসংঘের উদ্দেশ্য হলো বিশ্ব শান্তি। আমি কিন্তু জাতিসংঘে চলে গেছি কারণ যাইতে হচ্ছে। দেখেন 39 সালে জাতিসংঘের আগে কিন্তু একটা সংস্থা ছিল জাতিপুঞ্জ। তারপরে অনেকে হয়তো বা গাইড টাইড পড়ে জানছেন, বা যারা নতুন তারা জানেন না। জাতিপুঞ্জ গঠিত হয়েছে 1920 সালে। জাতিপুঞ্জের উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধ করা। কিন্তু 39 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন কিন্তু যুদ্ধ বন্ধ করা হলো না, তখন কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়। জাতিসংঘ হয় বিশ্ব শান্তির জন্য এবং তাদের দায়িত্ব হলো শান্তি প্রতিষ্ঠা করা। এখন দেখলো যে অনেক মানুষের এই যুদ্ধে অনেক মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তাই এই 48 সালে 10 ডিসেম্বর প্রথমে প্যারিসে একটা সম্মেলন হয়, আর ডিসেম্বরে হলো নিউ ইয়র্কে একটা ডিক্লারেশন দেওয়া হয়। নিউ ইয়র্কে বসে সেই ডিক্লারেশন নাম হলো ইউডিএইচআর, অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। 1948 সালে 10 ডিসেম্বর নিউ ইয়র্কে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জারি করা হয়। সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জারি। এই 48 সালে ইসরায়েল না হলে ফিলিস্তিন নিজের মধ্যে পরাধীন হতো না, এটা না হলে আরব দেশের প্রথম যুদ্ধ হতো না, যুদ্ধ না হলে শান্তি মিশন হতো না, শান্তি মিশন না হলে কি হতো না, এই মানবাধিকার ঘোষণাপত্র জারি করা হতো না। এবং এই যুদ্ধের কারণে কিন্তু কি হয়েছে, এক দেশের মানুষ আর এক দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। তার মানে শরণার্থীদের প্রতি একটা আচরণ কি হবে, শরণার্থীদের প্রতি একটা আচরণ হবে। এবং এই যুদ্ধের ফলে অনেক যুদ্ধহত মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছে, মুক্তিযোদ্ধা না, যুদ্ধহত যোদ্ধা, মুক্তিযোদ্ধা আমাদের এখানে অনেক যোদ্ধা আটক হয়েছে, তাদের প্রতি কি আচরণ করা হবে। এই জন্য 1949 সালে জেনেভা কনভেনশন হয় এবং এই কনভেনশনের উদ্দেশ্য ছিল যুদ্ধবন্দীদের প্রতি আচরণ, যুদ্ধবন্দীদের প্রতি আচরণ। অর্থাৎ জাতিসংঘের কথা হলো যত যুদ্ধ হোক, প্রথম জাতিপুঞ্জ বিলুপ্ত হয়েছে কি কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 39 সালে। তার মানে জাতিসংঘের কথা হলো যত যুদ্ধই হোক আমরা এটা মোকাবেলা করব, কিন্তু আমরা সংস্থাকে কি করব না, বিলুপ্ত হতে দেব না। অর্থাৎ যুদ্ধ বন্ধের জন্য বা শান্তির জন্য যা করতে হয়। এবং তারা এই যুদ্ধবন্দীর প্রতি আচরণ সংক্রান্ত একটা কনভেনশন করে, তার নাম 1949 সালে জেনেভা কনভেনশন। 1951 সালে আর একটা কনভেনশন হয়, যেটা হলো জেনেভা কনভেনশন 1951। এটাও জেনেভা কনভেনশন, এটাও জেনেভা কনভেনশন। 51 সালেরটা ছিল অভিবাসী ও শরণার্থীদের প্রতি আচরণ, অভিবাসী ও শরণার্থীদের প্রতি আচরণ। ক্লিয়ার? তাহলে
47 সালে আইন হয়, 48 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, এবং 48 সালে ঘটনা হলো এই পর্যন্ত, দাগগুলো যেগুলো সব হলো 48 সালে ঘটনা। আর 49 সালের জেনেভা কনভেনশন যুদ্ধবন্ধের প্রতি আচরণ, 1951 সালের জেনেভা কনভেনশন অভিবাসী ও শরণার্থীদের প্রতি আচরণ, অভিবাসী শরণার্থীদের প্রতি আচরণ। আপনারা কি এটা লেখেন নাই? আল্লাহ, কেন না? ক্লাস চলবে? চলবে? রুশ বিপ্লবে চলে যাব? রুশ বিপ্লবে যাব? ক্লাস চলবে? নেট কি সমস্যা করে? আমি তো দেখতে পাচ্ছি না, আমার নেটটা তো সমস্যা হচ্ছে। আপনারা আইনটা লিখে নেন। হ্যাঁ, 1947 সালে যে আইনটা ছিল, এই আইনটা ছিল ইউএনজিএ রেজুলেশন অন 29টা বলতেছি, ইউএনজিএ রেজুলেশন অন 81, অর্থাৎ ইউএনজিএ মানে কি? সাধারণ পরিষদের প্রস্তাব, অর্থাৎ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি প্রস্তাব 181 নম্বর প্রস্তাব, 181 নং প্রস্তাব। এই প্রস্তাবটা দিয়েছিল হলো ইউএনএসকপ। এই প্রস্তাবটা দিয়েছিল ইউএনএসকপ, অর্থাৎ ইউএন স্পেশাল কমিটি অফ প্যালেস্টাইন। ইউএন স্পেশাল কমিটি অফ প্যালেস্টাইন, এরা এই প্রস্তাবটি দেয়। প্রস্তাব প্রদানকারী ইউনেস্কপ, এবং এই প্রস্তাবটি উত্থাপন করা হয় 29 নভেম্বর 1947, এবং ওই দিনকেই পাশ হয়। 29 নভেম্বর 1947 সালে প্রস্তাবটা পাশ হয়, এবং এই প্রস্তাব পাশের পরে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর 29 নম্বর আইন যেটা, সেটা হলো এই ইউএনএসকপের 29 নম্বর আইন ছিল এই প্রস্তাবটা। এই জন্য যদি রেজুলেশন বলে তাহলে 181 নম্বর রেজুলেশন দাগাবেন। ইসরায়েল নিয়ে রেজুলেশন হলো 7-8টা রেজুলেশন আছে, তবে দুইটা আমাকে বিসিএস ভাই 33তম ভাই আমাকে ওই রেজুলেশনটা জিজ্ঞেস করছিল, ইউএনএসসি রেজুলেশন 242 আমাকে জিজ্ঞেস করছিল। এটা মানে একবারে ডিরেক্ট, ওয়াজেদ আলী খান, আমি একটা প্রশ্নই পারি নাই, মানে পুরো
ভাইবার মধ্যে আমি 2টা প্রশ্ন পারি না আর কি, 33তম, আমি হিউজ নম্বর পাইছিলাম আর কি 33তম ভাইবায়, কিন্তু আমার রিটেনের নম্বর কম ছিল, নম্বর ছিল মাত্র 527 রিটেনে। ওই সময় 33তমতে 560 নম্বর ছিল আর কি, 12 নম্বর ছিল, কিন্তু আমি 48 নম্বর আমার হিসাবে 48-50 নম্বর কম পাইছি রিটেনে। যাক, ওটা বিষয় না। আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউএনএসসি 242 রেজুলেশন। 242 রেজুলেশন, এই রেজুলেশনটাও ইসরায়েল নিয়ে, এটা লিখে রাখেন, খুব গুরুত্বপূর্ণ। ইউএনএসসি 242 রেজুলেশন আর ইউএনজিএ 181 রেজুলেশন, অথবা রেজুলেশন 181 একই কথা। ইউএনজিএ রেজুলেশন 1981, অর্থাৎ ইউএন জেনারেল অ্যাসেম্বলি 181 নম্বর প্রস্তাব, এটাই 1929 নভেম্বর 1947 সালে পাশ হয়। এই প্রস্তাব প্রদান করেছে ইউএনএসকপ, ইউএন স্পেশাল কমিটি অফ প্যালেস্টাইন। আর 29 নম্বর যে আইনটা বলছি সেটা হলো এসকপের 29 নম্বর আইন। সেই আইনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। মানে এই কমিটি কি সুপারিশ করবে? সুপারিশের মধ্যে 29 নম্বর সুপারিশ ছিল যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর জাতিসংঘের আইন ছিল 181 নম্বর। ক্লিয়ার? জাতিসংঘের 181 নম্বর আইন আর এসকোপের হলো 29 নম্বর প্রস্তাব। আর 29 নম্বর প্রস্তাবটাই ছিল এইটা নিয়ে, এই প্রস্তাবটাই গিয়ে এখানে 181 নম্বর হয়ে যায়। ব্যাপারটা হলো সাধারণ পরিষদের কত নং প্রস্তাবে পাশ হয়? 181 নম্বর। ইউএনএসকোপের কত নম্বর আইনটা ছিল? 29 নম্বর। এবার আসেন, হোয়াট ইজ ইউএনএসসি 42 রেজুলেশন, 242 রেজুলেশন, মানে 242 নম্বর প্রস্তাব। সিকিউরিটি কাউন্সিল, এটা ইউএন সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদে 242 নম্বর প্রস্তাব। তখন আমাকে স্যার জিজ্ঞেস করছিল এটা, আমি বলছিলাম স্যার সিভিলিয়ান সেফটি। বসেন নো স্যার, মানে খুব এক্সপেক্ট করছে যে আমি এটা যেন পারি। আর আমিও এটা মানে 241 জানতাম যে এটা সিভিলিয়ান সেফটি। 242 এটা হলো যে 1967 সালে পাশ হয়, এবং এটা হলো জেরুজালেমের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, মানে প্রস্তাব। জেরুজালেমের ভূমি বিরোধ নিষ্পত্তি প্রস্তাব, ভূমি বিরোধ নিষ্পত্তি প্রস্তাব। জেরুজালেমের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রস্তাবটা ছিল ইউএনএসসি 242 রেজুলেশন। আপনারা কি ক্লাস বুঝছেন? আমি জাস্ট কয়েকটা এমসিকিউ জিজ্ঞেস করে শেষ করে দেই। আমি এতক্ষণ যে বললাম প্রথম বিশুদ্ধ সম্পর্কে, বুঝছেন কি না? আমি কয়েকটা প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন হলো আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ কত সালে হয়? আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ কত সালে হয়? আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ কত সালে হয়? হ্যাঁ, ঈশ্বরের ভূমি বলতে ইসরায়েলকে বোঝায়। ঈশ্বরের ভূমি ইসরায়েল, প্রমিস ল্যান্ড ইসরায়েল। আজকে রিটেনের ক্লাস অফ 1948 সালে। গুড। অনিক দাস, আসিফ আহমেদ, নয়ন সরকার, শবনম, রোদেলা খান, ম্যাপল, রাশেদ, সত্তর। গুড। 2 নম্বর প্রশ্ন হলো উদারতাবাদী প্রথম বিশ্বযুদ্ধের ফলে উদারতাবাদী একটি ঘটনা বলুন। উদারতাবাদ লিবারালিজমের একটা মানে নিদর্শন প্রথম বিশ্বযুদ্ধের পর কোন ঘটনার মাধ্যমে বোঝা যায় এটি উদারতাবাদী প্রস্তাব? দুই নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছেন ম্যাপল লিফ, থ্যাংক ইউ। 2 নম্বর প্রশ্নের উত্তর ওয়াল্টার হোয়াইট। আপনারটা আসলে না, এম্পায়ার বিলুপ্ত না, ওটা স্পেসিফিক একটা ঘটনা আছে। ইয়ামিন বেলফোর ডিক্লারেশন না, এটা উদারতাবাদী প্রস্তাব না। হ্যাঁ, মাঝহাব নাবিল ঠিক আছে, নাজনীন ভুঁইয়া ঠিক আছে।
শবনম এশা 14 দফা, গুড গুড গুড। আলামিন সরকার, ঠিক আছে। শান্তনু দাস, শান্তিপূর্ণ কূটনীতি বা 14 দফা, রাইট। আফিফা 14 দফা, রাইট। পিস ডিগ্রি মিতু অধিকারী 14 দফা, ওকে। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো গ্যালিসিয়া হত্যাকাণ্ড। এই গ্যালিসিয়া হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? গ্যালিসিয়া হত্যাকাণ্ড, গ্যালিসিয়া হত্যাকাণ্ড কোথায় ঘটে, কোথায় সংঘটিত হয়? গ্যালিসিয়া হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়? গ্যালিসিয়া হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়? রাজিবুল ইসলাম কৌশিক, থ্যাংক ইউ। শারমিন রহমান রাপ্তি, আমার নাম ডাকে নাই তো ডাকলাম আপনার নাম। নয়নিকা সাথী, থ্যাংক ইউ। শবনম এশা, থ্যাংকস। রুবাইয়া নাসিব রাতুল, চিবল সাংমা, গুড। আচ্ছা, এখন বলেন পৃথিবীতে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কয়বার? রাসায়নিক অস্ত্র পৃথিবীতে কতবার ব্যবহৃত হয়? রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয় পৃথিবীতে কতবার? রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয় পৃথিবীতে কতবার? আরে সৈয়দ মাহমুদ শাকি, এরা ফ্রান্সে না, গ্যালিসিয়া হত্যাকাণ্ড হয়েছে স্পেনে। হ্যাঁ, তাহসিন আল তাবাসসুম প্রথম উত্তর করছে, গুড। শবনম এশা, চিবল সাংমা, শারমিন রাপ্তি, রুবাইয়া নাসিব রাতুল, শিরিন আক্তার জয়, ওকে। ফারাজ নাসির হোসেন, সবাই বলছেন যে 3 বার, থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট কোশ্চেন, না 4 নম্বর কোশ্চেন করি। 4 নম্বর কোশ্চেনটা হলো যে 4 নম্বর কোশ্চেনটা হলো যে ভাইমার প্রজাতন্ত্র এইটা কোনটা, বর্তমান কোন দেশ? বর্তমান কোন দেশকে একসময় 1919 থেকে 1933 পর্যন্ত ভাইমার প্রজাতন্ত্র বলা হতো? ভাইমার প্রজাতন্ত্র বর্তমান কোন দেশ? ভাইমার প্রজাতন্ত্র বর্তমান কোন দেশ? ভাইমার প্রজাতন্ত্র বর্তমান কোন দেশ? এমডি আমি তাড়াতাড়ি লিখতে গিয়ে লিখছে হারম্যান। হারম্যান না, এটা ভাই জার্মান। জার্মানও না, দেশের নাম জার্মানি। জার্মানি, তবে জার্মানি, থ্যাংক ইউ। সানন্দা দে, তাহসিন তাবাসসুম, শবনম এশা, মাঝারুল ইসলাম তন্ময়, গুড। সানন্দা, শারমিন রাপ্তি, ফারজানা মণি, তানজিলা, হ্যাঁ গুড, জার্মানি। আচ্ছা, এবারে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হলো জাতিসংঘ সাধারণ পরিষদের কত নং প্রস্তাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয় এবং এই প্রস্তাবটি কত সালে পাস হয়? প্রস্তাবের নাম এবং সাল। সাধারণ পরিষদের কত নং প্রস্তাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়? সাধারণ পরিষদের কত নং প্রস্তাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়? সাধারণ পরিষদের কত নং প্রস্তাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয় এবং সালটা বলতে হবে। ওহরে জিলকদ, আপনার প্রস্তাবের নম্বরটা হয়েছে বাট সালটা হয় নাই। জিলকদ ইফাত জান্নাত, আপনি সাল লেখেন নাই, প্রস্তাব হয়েছে আপনার। রুবাইয়া নাসিব রাতুল, থ্যাংক ইউ ভেরি মাচ, দুইটাই হয়েছে। আশিক আজওয়াদ, রেজলিউশন নম্বর হয়েছে বাট কিন্তু আপনার সালটা হয় নাই, তারিখটাও। রাশেদ 29 নম্বর লিখছেন কেন? 29 নম্বর তো হবে না, ইউএনজিএ বলছি আমি। চিবল সাংবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, তারিখটা লিখলে আরও খুশি হইতাম। শারমিন রাপ্তি, থ্যাংকস। তাহসিনাল, গুড। আবিদা মুস্তারি, মাধুরী সরকার, শিরিন আক্তার জয়া, ওকে। রাকিবুল হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, ঠিক আছে, ওকে। 181 নম্বর, 1947, থ্যাংকস, গুড। সাধারণ জ্ঞান ভাই, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক কঠিন একটা টপিক। কঠিন না, ইন্টারেস্টিং, কিন্তু এটা হিস্ট্রিগুলো জানলে ইন্টারেস্টিং, কিন্তু মাথায় ঢুকবে না, অনেকের খারাপ লাগবে, চলে যাবেন, এই হলো বিষয়। কিন্তু ধৈর্য লাগবে ভাই, একটু ধৈর্য নিয়ে শুনতে হবে ঘটনাগুলো। অন্য কি বলে তা না, ঘটনাগুলো শুনতে হবে। আমিনা ইসলাম খুশি বলে আপনার নাম বলি না তো, বললাম।
মুফাজ্জল হোসেন বলছে আমি নাকি মেয়েদেরটা বলি। মেয়েদেরটা বলি না, আমি এখানে দেখি কোনটা মেয়ে। ও আচ্ছা, নাম দেখে না। আচ্ছা আচ্ছা, নাম তো সিরিয়ালে যেটা সেটা। মেয়েরা উত্তর দেয়, আপনি উত্তর দেন না তাই। ওকে, এবারে যে বিষয়টা বলবো সেটা হলো যে আবদুল্লাল কাফি তিনি বলছেন যে এত তথ্য মনে রাখা মুশকিল মনে হচ্ছে। এগুলো মনে হবে। সবচাইতে খারাপ জিনিসটা হলো মনে হওয়া, বুঝছেন? এটা খুব খারাপ জীবনের ক্ষেত্রে, এটা যথেষ্ট খারাপ একটা বিষয়। আমার মনে হচ্ছে, মনে হবে, এটা মনে করাটাই খারাপ জিনিস। এটা বাদ দিবেন, বুঝছেন? দুইটা জিনিস বাদ দিবেন, বুঝছেন? একটা জিনিস হলো এই করছে, এই বলছে, এই শব্দটাই খারাপ। হ্যাঁ, করছে, টি কয়, শব্দটা কিন্তু খুব নেগেটিভ। এগুলো ভাইয়া বোর্ডে যদি কোনো রকম থাকেন বা লাইফের যে কোনো ক্ষেত্রে, এটা কিন্তু আপনার খুব লজ্জায় পড়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে মনে হওয়া, ঠিক আছে? আসলে মনে না লেগে থাকেন, আপনি সবচেয়ে ভালো বুঝবেন। ওকে, থ্যাংক ইউ। রিসেন্টবির কথা পরে, আগে দেখি পরীক্ষার তারিখ কী করে, এটাই হয় কিনা। ওকে, আল্লাহ হাফেজ। আরিশ চিল্লাপাল্লা করতেছে, আর এই রুমটা অন্ধকার, একটু মানে লাইটটা আছে। আগামী ক্লাসে আমি লাইট দেবো না, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকে 7:30টায়, হ্যাঁ ঠিক 7:30টায় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, এবং আমরা বাকি অংশ শেষ করে ফেলবো। আর দুঃখিত, আগামীকালকে ক্লাস হবে জিওগ্রাফির উপরে। আগামীকালকে জিওগ্রাফি, আর আজকে যে মেকআপ ক্লাসটা, অর্থাৎ এই সপ্তাহে তো আপনার 3 দিন হওয়ার কথা না? ইন্টারন্যাশনাল 3 দিন হবে, তো ইন্টারন্যাশনাল 2 দিন, সোমবার আর বুধবার। বৃহস্পতিবার হবে আমাদের জিওগ্রাফি। তাহলে রবিবারের ক্লাসটা আমাদের হয় নাই। এই রবিবারের ক্লাসটা হবে আগামী শুক্রবারে ইনশাল্লাহ। আগামী শুক্রবার 7:30টায় রবিবারের ক্লাসটা হবে। আগামী শুক্রবারে সন্ধ্যা 7:30টায় না, আগামী শুক্রবার সকালে দেবো ক্লাসটা। আগামী শুক্রবার সকালে দেবো, কালকে বলে দেবো। শুক্রবার সকালে 11টায় দেবো আমরা এই ফার্স্ট অর্ডারের বাকি অংশ। তারপরে আমাদের এটা হয়ে যাবে। তার মানে আগামী মঙ্গলবারে পরীক্ষা হবে এই প্রথম বিশ্বযুদ্ধ, আর হলো কি আগামীকালকে ভূগোলের ক্লাসের উপরে পরীক্ষা হবে মঙ্গলবারে। আর পরীক্ষার সিস্টেম নিয়ে আমি গ্রুপে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। একজন বসে, আচ্ছা আল্লাহ হাফেজ, একটুখানি 1 মিনিট। একজন বসে যে একজন বলছেন যে মোটিভেশনাল স্পিচ হলো যে পড়তে হবে ভাই, অন্তপক্ষে 2টা কাজ করবেনই। একটা হলো জব সলিউশন নিয়মিত পড়বেন, আর একটা হলো কি প্রথম আলো পত্রিকা। এই 2টা জিনিস নিয়মিত পড়েন। আর ইংরেজির উপরে বেশি জোর দেন। ইংলিশে উইকনেস যারা আছে, ইংলিশ এবং ম্যাথে আর বিজ্ঞানে, এই 3টা সাবজেক্ট কিন্তু আপনার ক্যাডার তৈরি করবে। এবং বিজ্ঞান হলো কি কিন্তু আপনার বিজ্ঞানের আইসিটি না, বিজ্ঞান অংশটা বিজ্ঞান। ইংলিশ গ্রামার কিন্তু 20 মার্কস, গ্রামারের এগুলো কিন্তু বেশি সলভ করবেন। মানে যেখানেই কোশ্চেন পাবেন সেখানেই সলভ করবেন। ইংলিশ খালি যত কোশ্চেন সলভ করবেন তত বেশি ভালো হবে, এবং খুব অথেন্টিক সোর্স থেকে পড়বেন। আর হলো গ্রামারের যত কোশ্চেন পারেন সলভ করবেন। আর এগুলো কিন্তু রিভিশন নাই, বুঝছেন? যে মোটা বই রিভিশন দেবো কীভাবে, এগুলো না। সামনে যাবেন, দেখবেন ওগুলো ঘুরে ফিরে সামনে থাকবে, অন্য একটা থাকবে, মডেল টেস্টে থাকবে, অথবা কোনো শিটে থাকবে, অথবা কোনো ক্লাসে থাকবে সেটা। আরেকটা বিষয় হলো যে 43তম পরীক্ষার সামনে, ঠিক আছে? আপনারা যতটুকু পারেন এই সময়, মানে এই আগামী 3 মাস টেবিলে থাকেন, এবং যত পারেন মানে এটা কেনা লাগবে, ওটা কেনা লাগবে, এখানে একটা কোর্স করা লাগবে, এখানে একটা কোর্স করা লাগবে, করে ফেলেন, বুঝছেন? আগামী 1-2 মাসের মধ্যে এগুলো করে ফেললে লাভ হবে। কারণ আপনি যে আজকে যা শুনছেন আপনি ক্লাসে, এগুলো কিন্তু মোটামুটি কিন্তু মাথায় আছে। পরীক্ষার সময় কিন্তু এগুলো পারবেন। আর যত পারবেন কোশ্চেন সলভ করবেন, এখন থেকে পড়বেন কোশ্চেন। এই জন্য আমি বলছি যে জব সলিউশন পড়লে কোশ্চেন সলভটা ইজি হয়ে যায়। ওখানে প্রচুর কোশ্চেন, তো ওখানে ওই কাজটা হয়ে যায়। এই জন্য কোশ্চেন সলভ হলো এমসিকিউর জন্য সবচেয়ে পারফেক্ট প্রিপারেশন, ঠিক আছে? আর আত্মবিশ্বাসী থাকবেন, আপনি পারবেন ইনশাল্লাহ। এখন থেকে, আজকে থেকে যে শুরু করবে, জীবনে সে বিসিএস শব্দটা শুনে নাই, আজকে প্রথম শুনছে বিসিএস। আল্লাহ, বিসিএস কি? প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়? আল্লাহ, কেমনে পরীক্ষা হয় আজকে সে জানছে। সেও কিন্তু এই 43তমতে ভালো একটা ক্যাডার পাবে ইনশাল্লাহ, যদি আজকে থেকে শুরু করে সিরিয়াসলি।
এবং আজকে থেকে শুরু করলেও সে পারবেন। আর আপনারা তো অনেক আগে থেকেই শুরু করছেন, ঠিক আছে? আত্মবিশ্বাসী থাকেন, পড়েন, আর কয়েকটা রিয়াকশন বাদ দিবেন। যেমন ধরেন আমার ক্লাসটা ভালো লাগে না, আপনি একটা এংরি রিয়েক্ট দিয়ে চলে গেলেন, এগুলো কিন্তু খুব খারাপ। রিয়াকশনিস্ট হওয়াটাই খারাপ। আপনি যদি পারেন মানুষকে হয়তো উৎসাহ দিবেন, নিরুৎসাহিত করবেন না। যে কোনো ক্ষেত্রে, শুধু আমিও ভিডিওটা বললাম এই জন্য না, যে কোনো জায়গায় যে কোনো পোস্টে আপনারা দেখে যে একটা এংরি রিয়াক্ট দেন, একটা গিয়ে হা রিয়াক্ট দেন। আপনার পছন্দ হয় না তো স্কিপ করেন, এটা কিন্তু আপনার কার্টেসি, এটা কিন্তু আচরণ, এটা কিন্তু মানুষের কিন্তু মূল্যবোধের বিষয়। মানে আপনি রিয়াকশনটা কী হবে না, একজনে বলতে ফিক করে হেসে দিলেন, আপনি একজনের রাগ করে দেখালেন, আর এবং ওনার প্রতি সম্মান দেখান না, ওনার কমেন্টের প্রতি সম্মান দেখান যে না সে এটা এবার আপনি পারলে একটা যুক্তি দেন, কিন্তু কখন এটা করবেন না। এই রিয়াকশনিস্ট চিন্তা ভাবনা থেকে বাদ দিবেন, আর প্রচুর নেগেটিভিটি থেকে বের হয়ে যাবেন। যেখানেই দেখবেন নেগেটিভিটি, ওখান থেকে বের হয়ে যাবেন, পজিটিভ থাকবেন সবসময়। নেগেটিভিটি দেখলেই ওখান থেকে বের হয়ে যান। আর এখন পোস্ট কমেন্ট এগুলো কম করবেন, কারণ এই আগামী 3 মাস একটা পোস্ট দেবেন সকালবেলা, দেখবেন কয়টা লাইক দিছে, কয়টা কমেন্ট পড়ছে, কয়টা রিপ্লাই দিচ্ছে, এগুলো নিয়ে পড়ে থাকবেন। এই সমস্ত জিনিস নিয়ে এখন খালি এন্টারটেইন করবেন। এন্টারটেইন মানে কি, আপনি পড়তেছেন 5 মিনিট বা মানে 5 মিনিট পড়লেন না, মানে আধা ঘন্টা পড়লেন, 5 মিনিট পর একটু এফবি দেখলেন, জাস্ট কে কী বলছে একটু দেখলেন, জাস্ট এন্টারটেইন করে চলে গেলেন। এখন তো আপনি কমেন্ট দেন, কমেন্টে রিপ্লাই হবে, আবার ওখানে যে আরও কে কমেন্ট করছে সেটা আসবে, মানে হুদাই একটা প্যারায় থাকবেন। জাস্ট আপনি দেখে 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 চলে যাবেন, ঠিক আছে? ওকে, আর ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিবেন আশা করি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।